প্রথমেই বিগারেস ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের সকলের মূল্যবান সময় নিয়ে আজকের এই ডিসকাশনে এসেছেন। আমি তার সাথে সাথে আমাদের অ্যাডিশনাল কমিশনার স্যার আক্তার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেটা নিয়ে আমাদের আজকে প্রেজেন্টেশন হবে। আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বুয়েট মোহাম্মদ কাজী সাইফুল নেওয়াজ উনি কথা বলবেন। এবং আমরা গত 3 বছরের ডেটা নিয়ে কাজ করেছি, 2021, 22, 23। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বরাবরই আমরা যখন থেকে কাজ করছি, গত 3 বছর হলো আমরা চট্টগ্রামে কাজ করছি 2020 সাল থেকে, বরাবরই তারা তাদের ডেটা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সাহায্য করেছেন এবং তাদের 16টা পুলিশ স্টেশনের থানার ওসি পক্ষ থেকে এবং অ্যাডিশনাল কমিশনার ক্রাইম স্যার ওনারা সবসময় আমাদেরকে সাহায্য করেছে যাতে আমরা ডেটাগুলো পাই। এন্ড এই ডেটাগুলো আপনারা বলতে পারেন যে কেন আসলে গুরুত্বপূর্ণ, কেন আমরা ক্র্যাশ ডেটা নিয়ে কাজ করছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমাদের অন্যান্য যে পার্টনাররা আছে বিগারেস, আমরা প্রায় 10টা পার্টনার কাজ করি। তার ভিতর সিটিতে আমরা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, তারা আমাদের ডিজাইন সাপোর্ট দেয়। তো এই ডেটাটা আমাদের একটা ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা ইন্টারসেকশন, ফর এক্সাম্পল আমরা যদি বলি গত বছরের যে রিপোর্টটা ছিল সেখানে টপ যেই ইন্টারসেকশনটা ছিল সেখানে হচ্ছে টাইগার পাস একটা ছিল। তো টাইগার পাসটা ডিজাইন করাটা কেন জরুরি, কেন এটা হাই রিস্ক লোকেশন, এগুলো আরো ডিটেলস আমরা আলোচনা করব। তো প্রথমে আমি সবার কাছ থেকে একটু পরিচয়টা শুনে আমাদের আজকের ইভেন্টটা শুরু করতে চাই। আমি আবারও বলছি, আমি লাবিদ তজন উৎসব, ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর বিগারেস চট্টগ্রাম। ধন্যবাদ শ্রদ্ধেয় মেয়র মহোদয়। আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম সুজন, আমি ভাইটাল স্ট্র্যাটেজিস একটি আন্তর্জাতিক সংস্থা। আমরা পৃথিবীর সবগুলো দেশে প্রায় কাজ করি, বিভিন্ন ইস্যুতে কাজ করি, পাবলিক হেলথ রেগুলেটরি রোড সেফটি একটি। আমি বাংলাদেশে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ, সহকারী অধ্যাপক অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট, এবং আমি বর্তমানে ডেপুটেশনে ব্লুমবার্গ ফিলান্থ্রপিসের সাথে চট্টগ্রাম শহরের রোড সেফটি নিয়ে কাজ করছি সার্ভিলেন্স কোঅর্ডিনেটর হিসেবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সুতপা তাসনিম, আমি আর্বান প্ল্যানার এবং বর্তমানে কাজ করছি ব্লুমবার্গের রোড সেফটি প্রজেক্টে ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর হিসেবে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, কাজ করছি কমিউনিকেশন অফিসার হিসেবে ব্লুমবার্গের সাথে। আসসালামু আলাইকুম স্যার, আমি মাহমুদ শফকার আমিন, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সামিক সিদ্দিকী, আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছি সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া তাহসিন, টেম্পোরারি প্রকৌশলী হিসেবে কাজ করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি গাজী মোহাম্মদ কামরুল হাসান, সহকারী প্রকৌশলী সিভিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি আফরোজ হোসেন, নিউজ প্রডিউসার বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম চৌধুরী, সভাপতি জাতীয় ক্লাব সমিতি চট্টগ্রাম উপজেলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর সভাপতি। আসসালামু আলাইকুম, কংগ্রেস জাতীয় বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি জাতীয় কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর। আমি জাহিদ হোসেন রাফি, একজন শিক্ষার্থী, আমি পেশাদারী প্রশাসন আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি আতাউল ইসলাম রাসুল, আমি প্রশাসন আন্দোলনের জোরে বলেন, কাছে নিয়ে জোরে বলেন। আমার মনে হয় আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে ধরেছি কাছে নিয়ে আসেন মত পিসটাকে, তারপর বলেন, তাহলে দেখবেন স্পষ্টভাবে শোনা যাবে। আসসালামু আলাইকুম, আমি হানিমান ট্রাভেলের চালক পাইম চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খোরশেদ আলম, শ্যামলী ড্রাইভার চালক। আসসালামু আলাইকুম, আমি সেলিম, চিফ কোঅর্ডিনেটর ওয়ার্ক অ্যান্ড হেলথ সেফটি অ্যাসিস্ট্যান্ট সেন্টার। আসসালামু আলাইকুম, আমার নাম শফিক আহমেদ সাজিদ, আমি চট্টগ্রাম টিভি ক্যামেরা প্রেসিডেন্ট এবং নিরাপত্তা রক্ষা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি লিটন এরশাদ, নিরাপদ সড়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আইনুল চৌধুরী, উপপরিচালক বিআরটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির আহমেদ, টাউন প্ল্যানার সিডিএ।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ নুরুল হাসান। আমি ডেপুটি টিম লিডার চট্টগ্রামের মেট্রোপলিটন মাস্টার প্ল্যান এবং ট্রান্সপোর্টের মাস্টার প্ল্যানের লিড করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী হেলাল উদ্দিন। আমি ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি চট্টগ্রাম সিটি এখানে এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। বিশেষত পুলিশ রিলেটেড ট্রেনিং, যেটা পুলিশ, সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার প্লাস বিআরটিএ, এই ট্রেনিংগুলো সংক্রান্ত বিশেষত আমি কাজ করে থাকি চট্টগ্রাম সিটিতে। ধন্যবাদ। আসসালামু স্যার, আমি কীর্তিমান চাকমা, এডিসি ট্রাফিক নাও, চট্টগ্রাম মেট্রোপলিটন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার। আমি অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন, অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক। ধন্যবাদ স্যার। আমি একটু বাদ দিচ্ছি স্যার। আমার নাম মোহাম্মদ মাহবুব আলম খান। আমি উপ পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমি ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক চায়ের এবং প্রতিষ্ঠাতা, আমি চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমি প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার পরিচয় পর্ব দেওয়ার জন্য। প্রথমেই আমি এই প্রোগ্রামের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদ স্যারকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ব্লুমবার্গ ইনিশিয়েটিভ কর্তৃক আয়োজিত আজকে চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট 2021 to 2023 এবং ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস 2024 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আসিফুজ্জামান আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন এবং তিনি ট্রাফিকেরও দায়িত্বে আছেন। আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার জনাব ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্লুমবার্গ ইনিশিয়েটিভের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে নিরাপদ সড়ক একটি অত্যন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি আমাদের, এবং আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ভিগার্সের সাথে দীর্ঘদিন থেকে এই বিষয়ে কাজ করছি। আপনারা জানেন 2020-তে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি সেটিতে 2021 থেকে 2030 পর্যন্ত ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি ঘোষণা করা হয়েছে। সেখানে যেই সব যে সিগনেটরি বাংলাদেশ সহ, সেখানে আমরা বলেছি হচ্ছে বাই 2030 যে ক্যাজুয়ালিটি, রোড ক্রাশ, রোড অ্যাক্সিডেন্ট ক্যাজুয়ালিটি আমরা ইট উইল বি হাফ বাই 2030। এটি খুব অ্যাম্বিশাস একটি পরিকল্পনা। আমরা এইটার জন্য কাজ করে যাচ্ছি, এবং আমি যদি বলি যে বাংলাদেশের যে রিপোর্ট সেটা হচ্ছে 2024-এ ক্যাজুয়ালিটি বলা হয়েছে 9,951 জন, যেখানে আহত হয়েছে 12,356 জন, এবং 2023-তে এটি ছিল হচ্ছে 10,372 জন, যেখানে আহত ছিল 7,902 জন। তার মানে হচ্ছে আমাদের কিছুটা হলেও আমাদের উন্নতি হয়েছে, এবং যদিও একটি ক্যাজুয়ালিটিও অনেক বেশি, এবং আমি আশা করব যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা একটা সিগনেটরি, সেজন্য এই বিষয়ে আমরা কাজ করে যাব। এখানে আজকের যে সভা, স্যার আপনার আজকে প্রথম সভা আমাদের সাথে, স্যার আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এই টিমে।
আপনার নেতৃত্বেই চট্টগ্রাম মহানগরীতে স্যার আমরা কাজ করব এই সিটি কর্পোরেশনে। আজকে আমাদের এখানে রোড ভিকটিমস যারা এই তাদের প্রতিনিধি স্যার এখানে আছেন। পাশাপাশি আজকে যে রিপোর্ট লঞ্চিং হবে চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট 2021-2023, এই রিপোর্টটা লঞ্চিং হবে। এই বিষয়ে স্যার যে ডেটা সেটি আমাদের যে ব্রিগেড টিমের সাইফুজ্জামান, তিনি বুয়েটের একজন টিচার, উনি এখানে উপস্থাপন করবেন। আসলে আমাদের যে রিপোর্ট সেটাতে গত 17 থেকে চট্টগ্রাম মহানগরীতে ওখানে 700টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 500টি হচ্ছে গুরুতর, 500টি গুরুতর, যার মধ্যে অনেকগুলো অঙ্গহানির ঘটনাও আছে। পাশাপাশি এই রিপোর্টে আমাদের যেই স্পটগুলা অত্যন্ত যে দুর্ঘটনা প্রবল যে স্পট সেগুলো এখানে চিহ্নিত করা হয়েছে। এবং এই যে রিপোর্ট এটা মূলত আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের জন্য অত্যন্ত কাজে লাগবে। স্যার আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সিটি কর্পোরেশন এলাকায় আমরা আমাদের ট্রাফিক বিভাগের সাথে অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে একটু ভালো একটি সম্পর্কের কি আমরা কাজ করে চলেছি স্যার। এবং আমাদের একটি ট্রাইপার্টি এগ্রিমেন্ট কিন্তু ডাটা শেয়ারিং আছে স্যার। এবং এটা দক্ষিণ এশিয়ায় এটা হচ্ছে প্রথম যে ট্রাফিক ডিপার্টমেন্ট, সিটি কর্পোরেশন অ্যান্ড এই দুজন সিটি কর্পোরেশন এবং এবং আমরা আশা করবো স্যার আমরা সবাই মিলে এই সেক্টরে রোড স্যার ক্রাশ কমানোর জন্য অনেকগুলা স্টেক হোল্ডার আছে, বিআরটি থেকে শুরু করে এখানে ট্রাফিক থেকে শুরু করে সিটি কর্পোরেশন কিংবা হচ্ছে সড়ক মালিক থেকে শুরু করে এবং এই সেক্টরে যারা কাজ করেন আমাদের নিরাপদ সড়ক চাই তারা সহ সবাই মিলে আমরা মনে করছি স্যার একসাথে কাজ করলে এই যে রোড ক্রাশটা অনেকটাই কমানো সম্ভব হবে। যাই হোক, আমি এই বলেই আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তার বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু আমাদের এই বছরের অ্যাচিভমেন্ট গুলো একটু শেয়ার করতে চাই, দু একটা, দেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো সিটি কর্পোরেশনের আসলে আমি মনে করি যে অ্যাচিভমেন্ট অনেক বেশি, এবং প্রথমেই যে জিনিসটা আমরা বলতে মানে না বললেই নয় যে পুরো এশিয়ার ভিতরে আমাদের একটা জিনিস খুবই বেশি হচ্ছে প্রেইজড হয়েছে, তা হলো আমরা ডেটা শেয়ারিং এগ্রিমেন্ট। চট্টগ্রামে পুরো এশিয়ার ভিতরে আমরা 11টা শহরে কাজ করি এশিয়াতে বিগারেস, তার ভিতরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম যারা চট্টগ্রাম মেট্রোপলিটনের সাথে ডেটা শেয়ারিং এগ্রিমেন্ট করেছে। ডেটা শেয়ারিং এগ্রিমেন্টে কি, যাতে এই ডেটাটা আমরা যে ডেটা নিয়ে মূলত আজকে রিপোর্ট, এই ডেটাটা যাতে আমরা পাই পুলিশ স্টেশন থেকে, এবং সেই ক্র্যাশ ডেটাটা নিয়ে আমরা যাতে অ্যানালাইসিসটা করতে পারি, যাতে আরো বেটার ভাবে আমরা আমাদের রোডগুলোকে ডিজাইন করতে পারি, যাতে সেটা সেফটি এনশিওর করে এবং পেডেস্ট্রিয়ান যারা তারা সেফ করতে পারে বা রোড ইউজার যারা তারা যাতে আরো সেফলি ইউজ করতে পারে। তো এই জন্য আসলেই মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বাহবার দাবি রাখে। তার পাশাপাশি আমরা আরেকটা খুবই চমৎকার আমরা কাজ করি, আমাদের পার্টনার আছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ। তারা যেটা করে তারা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়ালদেরকে ট্রেন করে। এই বছর আমরা স্পিড অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর, স্পিড কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা প্রায় 80 জন পুলিশ কর্মকর্তাকে ট্রেনিং করেছি। এবং তার পাশাপাশি ক্র্যাশ ইনভেস্টিগেশন, কিভাবে একটা দুর্ঘটনা হলে সেখানে কিভাবে ক্র্যাশটাকে আরো কিভাবে টেকনিক্যালি পুলিশ কিভাবে মানে পর্যবেক্ষণ করতে পারে এবং ডিসিশন নিতে পারে। হ্যাঁ, এবং এর পাশাপাশি আমাদের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলালুদ্দিন একটা জিনিস অ্যাড করলেন যে আমরা শুধুমাত্র যে পুলিশকেই ট্রেন করি তা না, তার পাশাপাশি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিআরটি এর ইঞ্জিনিয়ারদেরকেও আমরা ট্রেনিং করেছি ট্রেনিং এর মাধ্যমে। এর পাশাপাশি আমাদের ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট তারা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারদেরকে সেফার স্কুল অ্যাক্সেস নিয়ে তারা ট্রেনিং দিয়েছে, এবং আমরা অলরেডি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কাজ করে যাচ্ছি কিভাবে আরো ভালোভাবে আমরা স্কুল জোনগুলোকে ডিজাইন করতে পারি। আমাদের মাননীয় মেয়র তিনি এই কাজটা নিয়ে খুবই দৃঢ় প্রতিজ্ঞ, এবং আজকের এই প্রোগ্রাম তারই একটা প্রমাণ। আমি আর খুব বেশি কথা না বাড়িয়ে আমি চলে যেতে চাই আমাদের স্পিড অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর, হাউ টু প্রিভেন্ট ক্র্যাশেস এই বিষয়ক একটা প্রেজেন্টেশন। সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের জন্য আমি অনুরোধ করব আমিনুল ইসলাম সুজন, টেকনিক্যাল অ্যাডভাইজার ভাইটাল স্ট্র্যাটেজিস। সুজন ভাই। ধন্যবাদ মেয়র মহোদয়। সকলকে ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে একটু প্রেজেন্টেশনটা দেওয়ার চেষ্টা করব। আমি তো এই যে বিগারাস প্রোগ্রাম
যে গ্লোবাল যে রোড সেফটি ইনিশিয়েটিভ, সেইটাতে আসলে সারা পৃথিবীতে 10টা পার্টনার অর্গানাইজেশন কাজ করে। তার মধ্যে আমাদের ভাইটাল স্ট্র্যাটেজিস একটা পার্টনার। ভাইটাল স্ট্র্যাটেজিস মূলত 3টা ক্যাপাসিটিতে কাজ করে। আমরা সারা দেশে পৃথিবীতে যে বিগারেস্ট যে টিমগুলো আছে সিটি কর্পোরেশনকে সহায়তা দেয়, সেই টিমকে আমরা কারিগরি সহায়তা এবং কোঅর্ডিনেশনটা করে থাকি। আমরা ডাটা নিয়ে কাজ করি, যেটা আজকে একটা ডাটা রিপোর্ট পাবলিসিটি হচ্ছে, এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশন নিয়ে আমরা কাজ করি। মূলত সাংবাদিকদের প্রশিক্ষণ আয়োজন করি, পাশাপাশি আমরা মাস মিডিয়া ক্যাম্পেইন আয়োজন করি। জন হপকিন্স ইউনিভার্সিটি আছে। জন হপকিন্স ইউনিভার্সিটি মূলত মানুষের বিহেভিয়ার, সড়ক নিরাপত্তা বিষয়ক বিহেভিয়ার নিয়ে তথ্য সংগ্রহ করে, ডাটা কালেক্ট করে, এবং সেটা সিটি কর্পোরেশন এবং পুলিশকে প্রদান করে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে শেয়ার করে। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট মূলত ডিজাইন নিয়ে কাজ করে। গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ, তারা পুলিশদেরকে মূলত ট্রেনিং দেয় এক ক্যাপাসিটিতে, আরেকটা ক্যাপাসিটিতে তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানকে তারা গ্র্যান্ট সরবরাহ দেয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর, এগুলো সবই আসলে এই প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমামই ইউএস বেসড এবং জেনেভা, যেমন জিআরএসপি জেনেভাতে এইগুলা তারা গ্র্যান্টগুলো ম্যানেজ করে। ডাব্লিউএইচও আপনারা জানেন যে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান, জেনেভাতে হেডকোয়ার্টার। এইটা ডাব্লিউএইচও মূলত পোস্ট ক্র্যাশ ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের জিআরএসএফ আছে, তারা মূলত বাংলাদেশ সরকার সহ পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের সঙ্গে মূলত মিনিস্ট্রি লেভেলে পলিসি ফর্মুলেশন এবং পলিসি এনফোর্সমেন্ট, বিভিন্ন ধরনের রোড সেফটি প্রজেক্ট তারা ইমপ্লিমেন্ট করে। এইগুলো বাংলাদেশে কাজ করে। আমি ভাইটাল স্ট্র্যাটেজি সম্পর্কে বলেছি। ভাইটাল স্ট্র্যাটেজিস মূলত ইউএস বেসড অর্গানাইজেশন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা পাবলিক হেলথের অনেকগুলির সাথে কাজ করি। আমরা রিমেম্বারেন্স ডে একটু সংক্ষেপ বলি। এটা 1993 সালে প্রথম এটা দিবসটা পৃথিবীতে উদযাপন শুরু হয়, এবং এটা যুক্তরাজ্যে শুরু হয়, তারপরে এটা ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়, এবং খুব দ্রুত এটা অন্যান্য কন্টিনেন্টে এই দিবসটি উদযাপন শুরু হয়। এটা জাতিসংঘ 2004 সাল থেকে এটি একটি তাদের জাতিসংঘের দিবস হিসেবে গ্রহণ করে, এবং তারপর থেকে মূলত পৃথিবীর বিভিন্ন দেশের সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এই দিবস উদযাপনে যুক্ত হয়। আমরা বাংলাদেশে গত কয়েক বছর যাবৎ সরকারি এবং বেসরকারি পর্যায়ে এই দিবসটি উদযাপন হচ্ছে। বাংলাদেশে কেন্দ্রীয় পর্যায়ে মন্ত্রণালয় এটি উদযাপন করে। আমরা যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা গত কয়েক বছর যাবৎ করছি। চট্টগ্রামে আমরা এটা এই দিবসটি উদযাপন শুরু করছি। তারই আজকে আসলে সেই দিবস উপলক্ষে বিষয়। এই রিমেম্বারেন্স ডেটা মূলত আসলে সড়কে যারা মারা যায় তাদেরকে এবং তাদের পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা, প্ল্যাটফর্ম প্রদান করা, এটা বড় উদ্দেশ্য হচ্ছে এই দিবসের। এবং এই বছরের থিমটা হচ্ছে দ্যাট ডে। দ্যাট ডে মানে হচ্ছে যেই দিন ক্র্যাশটা হয় এবং যেদিন সেই পরিবারে একটা বিপর্যয় নেমে আসে, তো সেই দিনের ঘটনাকে স্মরণ করা এবং সেই দিনের ঘটনাকে স্মরণ করে মানুষকে সেন্সিটাইজ করা, যেন মানুষ নিরাপদ সড়ক ব্যবহারে উদ্বুদ্ধ হয়। মানুষ যেন যাতায়াত, যখন যানবাহন চলাচল করবে সেইটা যেন সীমিত গতিতে চলাচল করে, নিয়ন্ত্রিত গতিতে চলাচল করে, কিংবা সরকার নির্ধারিত গতিতে চলাচল করে, এবং যত্রতত্র যাতে গাড়ি পার্কিং না হয়, যত্রতত্র যাতে ওঠানামা না করে, এই বিষয়গুলো মূলত সড়ক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে মানুষকে সচেতন করা এই দিবসের একটা বড় উদ্দেশ্য। এটা রোড সেফটির বিভিন্ন ডাটা, এই ডাটা বিভিন্ন প্রেজেন্টেশনে আসবে, বিভিন্ন বক্তব্যে আসবে। আমি খুব বেশি বলতে চাই না, তবে অষ্টম সর্বোচ্চ কারণ এটা রোড ক্র্যাশ, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অল্প বয়সীদের এটা মৃত্যুর প্রধান কারণ। 5 থেকে 29 বছর বয়সী যারা খুবই গুরুত্বপূর্ণ কর্মক্ষম এবং যারা আগামী দিনে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবে, সেই বয়সী মানুষের মৃত্যুর প্রধান কারণ। এইটা এই বছর যে জাতিসংঘের যে দিবসটা, সেই দিবসের বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়ালস আমি খুব সংক্ষেপে, আমাদের যে সড়ক পরিবহন, বাংলাদেশের সড়ক বিষয়ে কোনো আইন নেই। বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট আছে, সড়ক পরিবহন আইন আছে, এটা 2018 সালে। সেখানে সড়ক নিরাপত্তার সংশ্লিষ্ট কয়েকটি বিষয় বিভিন্নভাবে এসেছে। আমি একটু সংক্ষেপে গতির বিষয়টা একটু বলতে চাই আলাদা করে। আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন, উনি, আপনারা জানেন যে নিরাপদ সড়ক চাই বাংলাদেশে এই বিষয়ে পায়োনিয়ার এবং লিডিং অর্গানাইজেশন, আমাদের পথ প্রদর্শক। তো ওনারা বহু বছর যাবত এই সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছেন। এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে গতিসীমা নিয়ন্ত্রণ। কারণ গতির কারণে, বিশেষ করে হাইওয়েতে কিংবা অন্যান্য বিভিন্ন সড়কে গতির কারণে একটা বড় অংশের ক্র্যাশ হয়, অনেক বেশি মানুষ মারা যায় গতির কারণে। তো এইটা সরকার একটি গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা করেছে। এটা বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশনের একটা বড় দায়িত্ব আছে। যেমন সিটি কর্পোরেশন এলাকাগুলোতে একটু যদি ফোকাস করি, এখানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরের মধ্য দিয়ে ব্যবহৃত জাতীয় আঞ্চলিক মহাসড়ক, এইগুলোতে সর্বোচ্চ গতিসীমা, অর্থাৎ সিটি কর্পোরেশনের কোনো জায়গাতেই 40 কিলোমিটারের উপরে কোনো গাড়ি চলবে না। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে এইটা সিটি কর্পোরেশনের অন্যান্য যে সড়কগুলো আছে, যেমন শহর এলাকার প্রাইমারি আরবান সড়ক, সেইখানে কিন্তু 40 কিলোমিটার গতিতে চলবে মোটর কার, জিপ
মাইক্রোবাস এই যানবাহনগুলো, কিন্তু অন্য যে মোটরসাইকেল কিন্তু 30 কিলোমিটার, 3 হুইলার 30 কিলোমিটার সর্বোচ্চ গতি। তারপরে এই গতিসীমা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা রোড ক্র্যাশটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবো। এবং এই রোড ক্র্যাশের গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্তৃত্ব আছে, এবং অন্যান্য যে সড়ক নিরাপত্তার অন্যান্য যে মেজারমেন্টগুলো আছে সেগুলোতে সিটি কর্পোরেশনের কর্তৃত্ব আছে, পুলিশের কর্তৃত্ব আছে। সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে একটু আপনারা সকলে জানেন, আবারও নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত উপস্থাপনা, আমার উপস্থাপনা এখানেই শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম সুজন ভাইকে চমৎকার একটা ইনফরমেটিভ প্রেজেন্টেশন আমাদের উপরে উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমাদের মধ্যে একজন রোড ট্রাফিক ভিকটিম আছেন, ভিকটিমের পরিবারের সদস্য আছেন। আমি তার অভিজ্ঞতা, তার কথাটা শুনতে চাই। মোসাম্মদ আফরোজা। আর আমি দেশ থেকে আসছি, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমার ভাই মোহাম্মদ সাইফুল মিয়া। আপনি একটু আগিয়ে নেন মাইকটা, একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি দেশ থেকে আসছি, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমার ভাই গত 18 এপ্রিল রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বাদামবির হাট। তো আমি এখানে আমার ভাইয়ের জন্য এরকম আশাটা আমি কোনোদিন আশা করি নাই। আর ভাই অনেক মর্মান্তিক অবস্থায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বাদামবির হাট। তার দেখে আমি আর কিছু বলতে পারতেছি না আপনাদেরকে। আমার ভাইয়ের জন্য আমাদের এখানে আসা, ডিউটিরত অবস্থায় মারা যায় মোহাম্মদ সাইফুল মিয়া। জি ধন্যবাদ 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 আপা। আপনার পরিবারের অন্য কেউ কি কথা বলতে চায়? এখানে আমার ভাই আছে, আমার ছোট মোহাম্মদ শামীম মিয়া। আচ্ছা, ধন্যবাদ আপা, ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন যে আসলে কোনো মৃত্যুই তো কাম্য নয়। তারপরও একজন মাত্র ওনার 28 বছর বয়সী ভাই মারা গিয়েছেন, আপনারা বুঝতে পারেন। যেটা আমিনুল ভাই এখনই মাত্র বললেন যে সড়ক দুর্ঘটনায় সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে যারা 5 থেকে 29 বছর বয়সী। এই পর্যায়ে আমি আমাদের রোড সেফটি রিপোর্ট লঞ্চের জন্য একটা ছোট প্রেজেন্টেশন উপস্থাপন করবে চট্টগ্রাম রোড সেফটি 2021 থেকে 2023 এর ডেটা নিয়ে করা। আমি কাজী সাইফুল নেওয়াজ, সার্ভেইলেন্স কোঅর্ডিনেটর বিগারেসকে অনুরোধ করছি। ধন্যবাদ নাবিদ তাজানি উৎসব। আসসালামু আলাইকুম সবাইকে। মাননীয় মেয়র, আমাদের সবার পছন্দের ইলিয়াস কাঞ্চন সিও স্যার এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই রিপোর্ট লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আমি কাজী মোহাম্মদ সাইফুল নামাজ, আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি বুয়েটে এবং কাজ করছি আপনাদের এই চট্টগ্রাম শহরে রোড সেফটি নিয়ে। তো আজকে আমাদের মূল যেই প্রোগ্রামের উদ্দেশ্য সেটা হচ্ছে গত বছর আমরা প্রথমবারের মতো পুলিশের তথ্যপত্র বিশ্লেষণ করে একটা রোড সেফটি রিপোর্ট লঞ্চিং করেছিলাম, যেটা এখন এই বছর আমরা আপডেটেড যে রিপোর্টটা সেটা তৈরি করেছি এবং সেটা আমরা আজকে আমি শুধু কি ফাইন্ডিংস গুলো বলবো, এরপরে হচ্ছে আমরা ফর্মালি রিপোর্টটাকে লঞ্চিং করব এবছরের জন্য। তো আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে পুরো প্রোগ্রামের চট্টগ্রাম শহরের রোড সড়ক দুর্ঘটনার জনিত মৃত্যু এবং ইনজুরি কমানো, এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মূল একটা লক্ষ্য। আর এটা করার জন্য আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনার তথ্যপত্র বিশ্লেষণ করে সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে কোথায় কোথায় দুর্ঘটনা হচ্ছে সেটা আপনাকে বের করে দিচ্ছি, পাশাপাশি হচ্ছে যে রিকমেন্ডেশন দিচ্ছি করণীয়গুলো কি। আপনারা জানেন যে পুরো পৃথিবীতে প্রায় 1.9 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায় এবং চট্টগ্রাম শহরেও কিন্তু এই যেমন মানুষ বাড়ছে, যানবাহন বাড়ছে, দুর্ঘটনার হারটাও কিন্তু বাড়ছে এবং এটা কিন্তু আমাদের জন্য একটা বড় কনসার্ন। আমরা যেই মেথডে কাজটা করেছি সেটা আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমাদের
কাজের পরিধি ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া, এবং আমরা এই বছর নিয়েছি 2021 থেকে 2023 সাল পর্যন্ত সকল থানা পুলিশ স্টেশন থেকে সড়ক দুর্ঘটনার তথ্যপত্রগুলো আমরা নিয়ে কাজ করেছি। ডাটা কালেকশনের জন্য আমরা যে মেথডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে আমাদের এনকোডাররা, প্রশিক্ষিত এনকোডাররা চট্টগ্রামের প্রত্যেকটা পুলিশ স্টেশন, 16টা পুলিশ স্টেশনে গিয়েছে। চট্টগ্রাম পুলিশ স্টেশনে গিয়ে তারা প্রত্যেকটা এফআইআর থেকে এআরএফ অ্যাক্সিডেন্ট রিপোর্ট ফর্ম ফিল আপ করে নিয়ে এসেছে, এবং সেই অ্যাক্সিডেন্ট রিপোর্ট ফর্মগুলোকে আমরা ইপিআই একটা সফটওয়্যারে এন্ট্রি করে অ্যানালাইসিস করে আমরা এখান থেকে বের করার চেষ্টা করছি বিভিন্ন ফ্যাক্টস এন্ড ফিগার, যাই কিছু আপনাদের সামনে এখন তুলে ধরবো, আর বিশদ আপনারা আমাদের লঞ্চিং এ পেয়ে যাবেন। তো অ্যানালাইসিসের কিছু যে বিষয় আমরা একটু জানাতে চাই সেটা হচ্ছে আমরা দেখেছি গত 7 বছরে 2017 থেকে 2023 পর্যন্ত চট্টগ্রাম শহরে 684টা দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে 525টাই ছিল ফ্যাটাল, অর্থাৎ 525টার মধ্যে অর্থাৎ 80% ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো মানুষ মারা গিয়েছে। এবং যদি ক্যাজুয়ালিটির তথ্য আমরা দেখি, এখানে 1028 জন মানুষ হতাহত হয়েছে, তার মধ্যে 569 জন মারা গিয়েছে এবং 409 জন গ্রিভিয়াস ইনজুর্ড হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ট্রেন্ড একটু খেয়াল করাতে চাই আপনাদেরকে, কারণ আমাদের এই একটা ইম্পর্টেন্ট একটা স্লাইড হচ্ছে এটা, যে আসলে চট্টগ্রাম শহরে যদি আমরা 7 বছর দেখি 33% দুর্ঘটনার হার কিন্তু ফ্যাটালিটির হার বেড়েছে 2017 থেকে 2023 পর্যন্ত। ট্রেন্ডটা কিন্তু কাইন্ড অফ একটু আপওয়ার্ড, অর্থাৎ আমরা যদি মেজার না নিই এটাকে আমরা কিন্তু কমানোটা ডিফিকাল্ট, এবং যদি আমরা গ্রিভিয়াস ইনজুরি ট্রেন্ডও দেখি এটা কিন্তু কাইন্ড অফ আপওয়ার্ড আমরা বলতে পারি। প্রতি 1 লক্ষ মিলিয়নে কয়জন মানুষ মারা গিয়েছে। আমরা দেখার চেষ্টা করেছি কোন কোন থানায় আসলে দুর্ঘটনা বেশি ঘটছে। তো আমরা দেখতে পাচ্ছি বাইজিদ বোস্তামি, বাকুলিয়া, বদ্দারহাট, এই কিছু আপনার থানাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে। তার মানে এখান থেকে আমরা হয়তো জানতে চেষ্টা পরের ফেজে হয়তো কেন ঘটছে, ওদের ওই জায়গাতে ট্রাফিক প্যাটার্ন কি রকম, সেই ব্যাপারগুলো হয়তো ইনভেস্টিগেশন করার একটা সুযোগ আমাদের সামনে এখন চলে আসছে। দেন হচ্ছে যে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আমরা জানার চেষ্টা করেছি কোন ধরনের মানুষজন আসলে বেশি মারা যাচ্ছে। তো আমরা খেয়াল করে দেখেছি খুবই ভালনারেবল গ্রুপ হচ্ছে পথচারীরা। পথচারীরা সবচেয়ে বেশি ভালনারেবল, এবং আমরা দেখেছি 70% কিন্তু আসলে পথচারীদের দুর্ঘটনার হারটা বেড়েছে 2020 থেকে 2023 পর্যন্ত। দেন হচ্ছে মোটরসাইকেল, অর্থাৎ পথচারী এবং মোটরসাইকেল 2 বা 3 হুইলার সবচেয়ে বেশি আমার এই চট্টগ্রাম শহরে ভালনারেবল, এবং তারা 58%, যতজন মানুষ মারা যাচ্ছে তার 58% হচ্ছে আমার পথচারী। এবং তার মধ্যে মানুষ সবচেয়ে, মানে আমরা যদি জেন্ডার হিসাব করে দেখেছিলাম পুরুষরা সবচেয়ে বেশি ভালনারেবল, মারা গিয়েছে বেশি। তার মানে এটা না যে মহিলারা সেফ, আসলে এটা এক্সপোজারটা কম তাদের পুরুষের তুলনায়, অর্থাৎ আমরা যারাই আসলে ঘর থেকে বেরোচ্ছি তাদের হারটাই কিন্তু আসলে দুর্ঘটনায় বেশি। এটা আমাদের জন্য কিন্তু একটা বড় অ্যালার্মিং। আমরা দেখার চেষ্টা করেছি কোন বয়সী মানুষজন সবচেয়ে বেশি মারা যাচ্ছে। খেয়াল করে দেখলাম যে এখানে আসলে যদি আমরা ওভারঅল বলি, আমাদের 21 থেকে 40 বছর অর্থাৎ কর্মক্ষম জনগোষ্ঠী, মাননীয় মেয়র আপনি আপনার কর্মক্ষম জনগোষ্ঠী হারাচ্ছেন এই রোড ক্র্যাশে। 21 থেকে 40 বছর বয়সী মানুষজন সবচেয়ে বেশি মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। এবং পথচারীদের একটা ইন্টারেস্টিং ব্যাপার, পথচারীরা কিন্তু আসলে সব বয়সী পথচারী কিন্তু আমার ভালনারেবল। একটু খেয়াল করে দেখেন, 1 থেকে শুরু করে 90 বছর আমরা প্রত্যেকে, অর্থাৎ আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকে কিন্তু পথচারী হিসেবে কিন্তু ভালনারেবল, এবং তারা মারা যাচ্ছে। কারণ এখানে বয়সের ট্রেন্ডটা কিন্তু কাইন্ড অফ সবার জন্য সিমিলার প্রায়। মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে ডেফিনেটলি এটা খুব লজিক্যাল যে আসলে যারা একটু মানে এই 21 থেকে 40 এরা একটু বেশি মারা যাচ্ছে, কারণ এরাই মোটরসাইকেলটা বেশি ব্যবহার করছে। এটা পুলিশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস আমি বলবো, একটু মনোযোগ দিবেন, কারণ আমরা খেয়াল করে দেখেছি যে 36% ক্ষেত্রে আমরা আসলে কে মেরেছে, কোন গাড়ি মেরেছে কোনো তথ্য পাচ্ছি না, অর্থাৎ এরা হিট অ্যান্ড রান মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ব্যাপারগুলোতে 36% কেস আমরা দেখেছি যে আমরা আসলে হিট অ্যান্ড রান হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমরা চেষ্টা করেছি কোন মাসে হচ্ছে। এখানে একটু খেয়াল করে দেখলাম যে আমরা এপ্রিল থেকে জুন এই সময়টা বেশি দুর্ঘটনা ঘটছে, এবং ডিসেম্বরে গিয়ে আবার একটা পিক পেয়ে যাচ্ছে আমরা, অর্থাৎ এপ্রিল থেকে জুনে দুর্ঘটনার হারটা বেশি, আবার ডিসেম্বর হতে পারে। ডিসেম্বরটা আমরা বের করে আমরা হয়তো ধারণা করতে পারি ওই সময়টা একটু ট্যুরিজম বেশি হয়, যাতায়াতটা বেশি এই দিকে, সেটা হতে পারে। এপ্রিল থেকে জুন কেন হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশনটা কিন্তু এখান থেকে বের করার সুযোগ আমাদের তৈরি হয়েছে। আমরা দেখার চেষ্টা করেছি কোন সময়, দিনের কোন সময় ঘটছে। খেয়াল করে দেখলাম যে মোটামুটি সব ঘন্টায় হলেও একটু বেশি ঘটছে আমাদের বিকাল 4টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত বা 8টা পর্যন্ত কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ এই সন্ধ্যার পরে কিন্তু দুর্ঘটনার হারটা বেশি আমাদের। এটা কি ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস আমরা পেলাম, সেটা হচ্ছে যে আমরা দেখার চেষ্টা করছি কোন ধরনের ভেহিকেল ইনভলভ। আমরা খেয়াল করে দেখলাম যে চট্টগ্রাম শহরে হেভি ট্রাকের সাথে পথচারী এবং মোটরসাইকেলের দুর্ঘটনার হারটা বেশি, এবং বাস এবং মিনি বাসের সাথে কিন্তু পথচারী মোটরসাইকেলের দুর্ঘটনার হারটা বেশি।
তো এটা হতে পারে বন্দর নগরী, বড় ট্রাক, বড় গাড়ি বেশি, বাট যারা সচেতনতা প্রোগ্রাম করতে চান, যারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চান, তারা আসলে কাদেরকে টার্গেট করবেন, এই ফাইন্ডিংসটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, কাদেরকে আমরা সচেতন করতে পারি। ইম্পর্টেন্ট, এটা ইঞ্জিনিয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। মাননীয় মেয়র, আপনার এখানে ইঞ্জিনিয়াররা বসে, ইঞ্জিনিয়ারদের যে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আমরা দিতে পারছি। আমরা 20টা লোকেশন চিহ্নিত করতে পেরেছি, যেগুলোকে আমরা বলছি হ্যাজার্ডাস রোড লোকেশন। এই চট্টগ্রাম শহরে 3 বছরের তথ্যপত্র বিশ্লেষণ করে যেই সমস্ত লোকেশনে 3 জন বা তারও বেশি মারা গিয়েছে 3 বছরে, সেই সমস্ত লোকেশনগুলো আমরা বের করার চেষ্টা করেছি। আপনাদের সকলেই পরিচিত লোকেশনগুলো। আমার ধারণা এখানে সিটি গেটটা সবচেয়ে বেশি ভালনারেবল, দেন হচ্ছে পাকা রাস্তার মাথায়। এখানে 20টা লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকেশনগুলো সেভ করার জন্য পরবর্তীতে করণীয়গুলো কি, এটা ইঞ্জিনিয়ারিং মেজার নিতে হবে, এখানে আমাদের এডুকেশন, এখানে এনফোর্সমেন্ট, এইগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। এবং এটা হচ্ছে হিট ম্যাপ, অর্থাৎ এখানে প্রত্যেকটা লোকেশনে যতজন মারা গিয়েছে সেটা আমরা জিআইএস এ প্লট করেছি লোকেশনগুলো, এবং হিট ম্যাপগুলো বের করার জন্য আপনার চিত্রটা দেখতেই পাচ্ছেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইঞ্জিনিয়ারদের জন্য, সেটা হচ্ছে 10টা রাস্তা আমরা চিহ্নিত করতে পেরেছি যেখানে পার কিলোমিটারে একটা বেশি দুর্ঘটনা ঘটছেই, মারা যাচ্ছে, দুর্ঘটনা মারা যাচ্ছে মানুষ। তার মধ্যে এজি রোড, দেখেন এখানে মার্কাজুল উলমা জামে মসজিদ থেকে বদরহাট পর্যন্ত এই রাস্তায় আমার প্রায় 5 জন মারা যাচ্ছে প্রতি 1 কিলোমিটারে। আরাকান রোড, এম এ আজিজ রোড, আপনারা প্রত্যেকে রাস্তাগুলো চিনেন। এই রাস্তাগুলোতে মাননীয় মেয়র আপনার কাছে 10টা রাস্তা দিয়ে গেলাম, 20টা লোকেশন দিয়ে গেলাম। এগুলো ট্রিটমেন্ট করার জন্য করণীয়গুলো কিন্তু আসলে আপনার পুলিশ এবং ইঞ্জিনিয়ার মিলেই কিন্তু করতে হবে। প্রকল্প নেওয়া, এখানে অ্যাওয়ারনেস বিল্ডিং, এখানে ইঞ্জিনিয়ারিং মেজার আমরা চিহ্নিত করে দিয়েছি আপনাদেরকে, রোগের স্পটগুলো, করণীয়গুলো আসলে করণীয় ব্যাপারে আমাদের WRI যেমন কাজ করছে, আপনাদেরও কিন্তু এখানে অবশ্যই ডেফিনেটলি অ্যাক্টিভ থাকতে হবে। দেন হচ্ছে রোড করিডোর গুলাতে আমি এখানে জিএস ম্যাপে প্লট করেছি কিছু স্পেশাল অ্যানালাইসিস। এই হচ্ছে লোকেশনগুলো যেখানে ফ্যাটাল ক্র্যাশ ঘটেছে, যে জায়গায় ফ্যাটাল ক্র্যাশ ঘটেছে। মাননীয় মেয়র, আমার কাছে 7 বছর ডাটা আমরা তথ্য সংগ্রহ করেছি পুলিশের সহযোগিতায়। আপনি যে কোনো ধরনের অ্যানালাইসিস চান, সকালে হয়েছে, বিকালে হয়েছে, মোটরসাইকেল হয়েছে, আমি আপনাকে জিএস এ প্লট করে লোকেশন দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। দেন হচ্ছে এই হচ্ছে লোকেশনগুলো যেখানে আমার পথচারীরা মারা গিয়েছে, শুধু পথচারী দুর্ঘটনা ঘটেছে এমন 20টা লোকেশন আমরা চিহ্নিত করেছি, এখানে হিট ম্যাপ দেখানো হয়েছে। এখানে হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এমন 10টা, যেখানে আপনি মোটরসাইকেল ট্রিটমেন্ট করতে পারেন। ফাইনালি সামারি অলরেডি আমি এই কথাটা বলে ফেলেছি, আমি সামারিতে সময় নষ্ট করছি না আপনাদের, এই কথাগুলাই আছে এখানে। প্রোগ্রেস আমরা বলেছি, আমরা আশাবাদী চট্টগ্রাম শহরকে নিয়ে, চট্টগ্রামকে একটা মডেল রোড সিটিতে করা যাবে ইনশাল্লাহ। কেন? কারণ গত বছর যখন আমরা প্রথম রিপোর্টটা লঞ্চ করি, এরপরে কিন্তু আপনাদের সিটি কর্পোরেশন সিএমপি মিলে কিছু উদ্যোগ হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গত বছর আমরা পেয়েছিলাম যে সন্ধ্যাবেলা দুর্ঘটনা বেশি ঘটে টাইগার পাসে অলরেডি এনফোর্সমেন্ট বাড়িয়েছিল পুলিশ তখন। তারপর হচ্ছে যে একটা ডেটা শেয়ারিং এগ্রিমেন্ট হয়েছে, আপনি ইতিমধ্যে শুনেছেন যে একসাথে ডেটা, কিন্তু আমরা যখন কাজটা শুরু করি গত বছর, ডেটা কিন্তু ব্যবহারটা ছিল না, বাট আমরা ব্যবহারটা করছি। একটা এগ্রিমেন্ট হয়েছে যে এখন যাতে কন্টিনিউ, যাতে প্রজেক্ট শেষ হলো, যাতে আমরা সাস্টেনেবলি প্রতি বছর যাতে এই আলোচনাগুলো চলতে থাকে। তারপর হচ্ছে সিএমপি থেকে একজন অফিসারকে অ্যাসাইন করা হয়েছে এই কাজগুলো, ডেটাগুলোকে নেওয়ার জন্য। সিসিসি থেকেও অ্যাসাইন করা হয়েছে টেম্পোরারিলি। এগুলো টেম্পোরারি চলছে, বাট আমাদের একটা রিকমেন্ডেশন একটু পরে দিচ্ছি আমরা, একটা ইউনিট যদি করা যায় যাতে কন্টিনিউয়াস এখানে থাকে। আরো অনেকগুলো কাজ WRI পক্ষ থেকে কিন্তু 2টো লোকেশন অলরেডি ট্রায়াল চলছে। একটা স্কুল লোকেশন ইতিমধ্যে মেয়র মহোদয়ের নির্দেশে কাজ ডিজাইনগুলো কাজ চলমান রয়েছে, এবং এই কিছু ডিপিপি কাজ চলমান রয়েছে। মেয়র মহোদয়, আমরা আপনাকে মাত্র 2টো রিকমেন্ডেশন দিতে চাই, মাত্র 2টো। যদি রোড সেফটিতে আমরা এই সাস্টেন করতে, একটা হচ্ছে একটা রোড সেফটি ইউনিট আপনার এখানে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এখানে যদি করা হয় অফিসিয়ালি। কারণ কি, এই প্রজেক্টটা আগামী বছর যদি না চলে, 3 বছর হয়তো চললো, আগামী বছর যাতে আপনার এখানে আপনার অফিসার প্রেজেন্টেশনটা দেয়, আমরা এটাই চাই। গত বছর আমি দিয়েছি, এবছর আমি দিয়েছি, আমার টিম দিয়েছে। আগামী বছর যদি আপনার একজন অফিসার যদি এখানে আপনাদেরকে প্রেজেন্টেশন দেয়, এটা হচ্ছে আপনার সাকসেস। যে ক্যাপাসিটি বিল্ডিং হলো, একটা রোড সিটি ইউনিট যদি করা যায়, ডেটাগুলো আমরা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে সমস্ত শিখায়, আমরা ক্যাপাসিটি ট্রেনিং দিতে পারবো, তারাও নিতে পারবে। বাট এই ইউনিটের কাজটা হবে কি, তারা ইন্টারভেনশন গুলো করবে, সমস্যা বের করবে, কোথায় করণীয় গুলো নির্ধারণ করবে, সেই কাজগুলো এখানে করবে। এবং দেন হচ্ছে নেক্সট হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, একটা ইউনিট করবেন, এবং পুলিশ এবং সিটি কর্পোরেশন প্রত্যেকেই এবং একটা ক্যাপাসিটি বিল্ডিং, তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য যেমন ট্রেনিং এর যদি প্রয়োজন হয়, সেটা ব্লুমবার্গের পক্ষ থেকে আমরা দিতে পারবো। আরো ট্রেনিং এর ব্যবস্থা আপনারাও ইনহাউস করতে পারেন, সেগুলো আপনাকে 2টো যদি করা যায় ইনশাল্লাহ সাস্টেনেবলি আজকে কমানো যাবে না, আগামী বছর হয়তো আমরা 10% দুর্ঘটনা কমাতে পারি, 2টা মানুষের জীবন বাঁচাতে পারি। এটাই আসলে আমাদের সাকসেস।
সাকসেস আলটিমেট। তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আমি অনেকের দিকে তাকাতে পারি নাই, অনেক দ্রুত বলেছি। আর যদি আপনাদের কোনো ওপেন সেশনে আপনাদের মতামত থাকবে, সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমাদের কোশ্চেন আনসার পর্ব, রাইট ভাই? আমার মনে হয় আমরা একটু রিপোর্টটা লঞ্চিং, এখন লঞ্চিং করে ফেলেছি, একটু খাবারগুলো সরিয়ে ফেলো। একটু যদি আপনারা ওপেন করে দেন, আমরা এই মুহূর্তটা ধরে রাখতে চাই। একটু লম্বা হয়ে একটু স্যার একটু ছবি পাইছেন কিনা সবাই পাইছেন কিনা একটু দাঁড়িয়ে পরামর্শ সবাই একসাথে রেডি? থ্যাংক ইউ সো মাচ। ওকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মেয়র এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাডিশনাল কমিশনার অ্যাডমিন স্যার এবং ইলিয়াস কাঞ্চন স্যার নিরাপদ সড়কে। আমি সবাইকে অনুরোধ করবো, সবাই যদি একটা করতালি দেন, এটা একটা চমৎকার একটা উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েছে। এ পর্যায়ে আমরা তাদের কাছ থেকে শোনার আগে জাস্ট একটু শুনতে চাই, কিছু স্পিকার আমি চাই। আমি একটু আজ করবো বিআরটি রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন তার যদি একটু সংক্ষেপে একটু মতামত আমরা শুনতে চাই তার কাছে। না না, আমরা লাস্টে রাখবো, ডিসকাশন করে দেন আমরা। জি, ধন্যবাদ সবাইকে। আজকের যে ওয়ার্ল্ড ডে অফ রিমেম্ব্রেন্স ফর রোড সেফটি ট্রাফিক ভিকটিমস স্মরণের যে আজকের এই অনুষ্ঠান, আমি সম্মানিত মেহর মহোদয় সহ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আসলে আজকে যে আমরা যে রিপোর্টটা দেখলাম বা যে স্টাডিটা করেছে বিপিআরএস করেছে, এটা খুবই চট্টগ্রামের জন্য এটা যদি কন্টিনিউ থাকে, এটা রোড সেফটির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আসলে আমাদের হাতে পর্যাপ্ত ডাটা থাকলে আমরা আসলে বলতে পারি যে আমরা কোন জায়গায় আমাদের মিজারগুলো নিতে হবে। আমাদের বিআরটি এর পক্ষ, আমরা বিআরটি এর পক্ষ থেকেও আমরা কিছু মিজার নিয়ে থাকি। বিশেষ করে যেটা একটা বিষয় ছিল যে ইমপ্লিমেন্টেশন অফ স্পিড লিমিট, এটা আজকের যেই ডায়লগটা যেটার উপরে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্পিড লিমিটের ক্ষেত্রে আমাদের আমরা যেটা করি, বিআরটি যেহেতু নিজস্ব স্পিড গান বিআরটি এর নেই, তো বিআরটি হাইওয়ে পুলিশের সহযোগিতা নিয়ে আমরা হাইওয়ে গুলোতে স্পিড গান ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে থাকি। ইতিমধ্যে আমরা অলরেডি স্পিড গানের জন্য আমরা চাহিদা দিয়েছি যে স্পিড গান আমাদের দরকার। তো এই স্পিড গান হলে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটও এখন আছে, আমরা পর্যাপ্ত এনফোর্সমেন্ট কার্যক্রম চালাতে পারবো। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে রিপোর্ট, এখানে আমরা যেটা দেখলাম যে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমাদের চট্টগ্রামে অ্যাক্সিডেন্টের ইয়েটা বেশি, ফ্যাটালিটির ইয়েটা বেশি। এটা আসলে স্বাভাবিক, কারণ ওই সময়টায় মোটরসাইকেলে যারা, যেহেতু এটার এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে পেডেস্ট্রিয়ান আর একটা হচ্ছে মোটরসাইকেলের মানে চালক বা যাত্রী যাই বলি। তো এই দুইটা মিলে আমি যেটা দেখলাম আমাদের ইয়েতে উঠে আসছে রিপোর্টে যে 58% ফাটালিটি। তো এটা প্রথমত হচ্ছে ওই সময়টা মোটরসাইকেল চলাচল একটু বেড়ে যায়, এবং ওই সময়টাই আমরা যেটা রাস্তাঘাটে খেয়াল করছি, ওই সময়টাই দেখা যায় যে মানে ওভার স্পিড বা অতিরিক্ত গতি যাই বলি, ওই সময়টাইতেই মোটরসাইকেল গুলো একটু বেপরা চলাচল করে, ঠিক বিকেলের পর থেকে, অর্থাৎ 5টা থেকে রাত্রের 11টা থেকে 12টা পর্যন্ত। এবং পেডেস্ট্রিয়ানের ক্ষেত্রেও আমরা একই জিনিসটা দেখি। পেডেস্ট্রিয়ানের ক্ষেত্রেও অ্যাক্সিডেন্টের হারটা, এটা ওনাদের রিপোর্ট ওনারা বলেছে প্রায় 58%।
আমি নিজে আমাদের বিআরটি থেকে যে রোড সেফটি আমরা ডাটা কালেক্ট করি, সেখানে আমি দেখেছি সেটা হচ্ছে জুন 2023 থেকে জুন 2024 পর্যন্ত এখানে আমাদের হিসাবে প্রায় 51% পেডেস্ট্রিয়ান নিহত, তো প্রায় কাছাকাছি। তো আমি প্রত্যেক জায়গাতেই দেখি, আমি আমার কর্মকালে প্রত্যেক জায়গাতে আমি ডাটাগুলো অ্যানালাইসিস করি, দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 50% মিনিমাম 50% ফ্যাটালিটি থাকে যে পেডেস্ট্রিয়ানের ক্ষেত্রে। আর যতগুলো যদি যানবাহনের কথা বিবেচনা করি বা ভেহিকেলের কথা বিবেচনা করি, সেক্ষেত্রে 1/3 অর্থাৎ প্রায় 30% থাকে হচ্ছে মোটরসাইকেল যে কোনো অ্যাক্সিডেন্টের সাথে জড়িত। তো এই ধরনের আমি মনে করি যে এই ধরনের রিপোর্টগুলো কন্টিনিউয়াস থাকা উচিত, এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা অলরেডি আমাদের আগে এটা ছিল না, 23 সালের জানুয়ারি থেকে আমরা আমাদের সিস্টেমেই আমরা অ্যাক্সিডেন্ট ডাটাগুলো ইনপুট করা শুরু করেছি, এবং সেটা থেকে আমরা হয়তোবা এই যে আমরা এসডিজি যে ইয়েটা আসলো যে আমরা 2030 সালের মধ্যে আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবো, আসলে তো আমাদের কাছে মানে অর্ধেক কোথা থেকে অর্ধেক হবে এই ডাটাটাই আমাদের কাছে ছিল না, যে এই রেফারেন্স পয়েন্ট থেকে আমি অর্ধেকে নামিয়ে আনবো। তো সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি যে হ্যাঁ আমার রেফারেন্স পয়েন্ট এটা, আমি এই 10,000 থেকে আমরা 5,000-এ নামিয়ে আনবো, তো এটার জন্যই আজকে যে রিপোর্টটা এটা জরুরি, কারণ আমার একটা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে যে আমি এখান থেকে আমি অর্ধেকে নামিয়ে আনবো। তো সেটার জন্যই কাজ করে যাওয়া উচিত, এবং আমরা বিআরটিও কাজ করছি, আমরা নিয়মিত সিস্টেমে আমরা অ্যাক্সিডেন্ট রিপোর্টগুলো আপলোড করছি, এবং অনেকটা যে আগের যে ইআরআই যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল, পুলিশের একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ওই ফর্ম অনুযায়ী আমাদের যদিও আমরা ওইভাবে মানে জিওমেট্রিক্যাল যে বিষয়গুলো থাকে যে ভৌগোলিক এটা ঢালু কিনা বা এটার মানে পারিপার্শ্বিক যে এগুলো সম্পূর্ণ ডাটা আসলে ওইভাবে কালেক্ট করা সম্ভব হয় না, কারণ আমরা আসলে শুধুমাত্র যেগুলো মেজর অ্যাক্সিডেন্ট সেক্ষেত্রে আমরা স্পটে যাই, আর নর্মাল সাধারণত যেগুলিতে আহত হয় সেগুলিতে সাধারণত আমরা স্পটে যাই না, যার কারণে একবারে মানে পিওর ডাটাটা আসলে ওইভাবে পাওয়া সম্ভব হয় না। যেটা আমরা পাই সেটা হচ্ছে যেগুলো মেজর হয়, যেটাতে ডেথ থাকে, সেটাতে আমরা অ্যাক্সিডেন্ট স্পট ভিজিট করি, সেক্ষেত্রে আমরা ডাটাগুলো মানে প্রপার ডাটাটা পাই। আসলে অ্যাক্সিডেন্টের জন্য যে কোনো মেজারমেন্ট, যে কোনো মানে আপনি যদি কোনো মানে ফলপ্রসূ যদি কোনো মেজারমেন্ট নিতে চান, এটার জন্য আপনাকে আগে প্রপার ডাটা থাকতে হবে। প্রপার ডাটা ছাড়া আপনি কোনো মানে মেজারমেন্টই আপনার হবে না, যে পদক্ষেপে নেন এটার পিছনে আপনার প্রপার ডাটা থাকতে হবে, সঠিক ডাটা থাকতে হবে। তো আমি মনে করি যে এই যে আজকে যেটা শুরু হলো, যা রিপোর্ট 2 বছর অন্তর যেটা বা প্রতি বছর যদি হয়, আমরাও রাখছি, আমরাও ডাটা কালেক্ট করছি, এবং আমাদের প্রতিদিনের এবং প্রতি মাসের ডাটা কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়মিত পাবলিশ হয়। তো এটা অব্যাহত থাকলে আমরা মনে করি যে এগুলির ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নিতে পারবো, এবং এটা যেহেতু সড়ক দুর্ঘটনা কোনো মানে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা করা সম্ভব না, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার, এবং সকল স্টেক হোল্ডারের এখানে অংশগ্রহণ জরুরি। শুধুমাত্র পুলিশ বা শুধুমাত্র সিটি কর্পোরেশন, শুধুমাত্র বিআরটিএ এটা এককভাবে কেউ পারবে না, এটা সম্মিলিত যারা আছে সকল স্টেক হোল্ডার, শ্রমিক মালিক থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার, ইভেন পথচারী যারা আছে তাদেরকেও আমাদের উদ্বুদ্ধ করতে হবে যে হ্যাঁ আপনি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হন বা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হন, এই জিনিসগুলো আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার, সকলের সম্মিলিত অংশগ্রহণ দরকার, এভাবেই আমরা সড়ক দুর্ঘটনাটাকে কমাতে পারি। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমাদের মাননীয় অ্যাডিশনাল পুলিশ কমিশনার আক্তার স্যারের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য শোনার চেষ্টা করব। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জনাব ডক্টর শাহাদত হোসেন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, উপস্থিত প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তাবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে
শুরুতে আমি সকলকে স্বাগত জানাই যে আমি এরকম একটা অনুষ্ঠানে আপনাদের সাথে বসতে পেরেছি অনেকদিন পরে। আমি দীর্ঘদিন চাকরিতে যোগদান করেছিলাম 2003 সালে। এরপর থেকে আমি হাইওয়ে পুলিশে কাজ করেছিলাম লাস্ট, তারপরে মিশন দেন সিআইডি। আমি অতিরিক্ত পুলিশ সুপার ছিলাম। গত 20 আগস্ট আমি পদোন্নতি পাই পুলিশ সুপার পদে, তারপরে 1 মাস পরে আবার অতিরিক্ত ডিআইজি পদে। এটা আমার অনেক আগের পাওনা, কিন্তু আমি বিভিন্ন কারণে পাইনি। যাই হোক, দীর্ঘদিন পরে এরকম একটা ফর্মাল প্রোগ্রামে আমি আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি হাইওয়ে পুলিশের 4 বছরের মতো কর্মরত ছিলাম। তখন আমি ওনার সাথে প্রোগ্রাম করেছি, গাজীপুরে ওনার সাথে প্রোগ্রাম করেছিলাম অনেক আগে। যাই হোক, এখানে যেটা রোড সেফটির যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জাতিসংঘ মিশনে 4.5 বছর কাজ করেছিলাম। সেখানে আমি পরীক্ষক ছিলাম, জাতিসংঘের সার্টিফাইড ইন্সট্রাক্টর ছিলাম, যার ফলে আমি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘে যারা নিয়োজিত হয় তাদের পরীক্ষা নিতে আমি 5টা দেশে গিয়েছিলাম। এবং সেখানে আমার কাছে রোড সেফটির অনেক সুন্দর স্লাইড আছে এবং ভিডিও আছে। সেখানে আমি এগুলো ট্রেনিং করাইতাম। বাংলাদেশ পুলিশের গত 5 বছর 6 বছরে যারা মিশনে গিয়েছে, সেখানে যারা যায় তাদের প্রত্যেকের আমি ট্রেনিং করাই এই গত 5 বছর। এটাই আমার কাজ ছিল, মূল কাজ। যেহেতু পদোন্নতি হয় না, আমি টাঙ্গাইল পিটিসিতে এটা কাজ করাতাম। তো সেই ক্ষেত্রে রোড সেফটির উপরও সেখানে, কারণ রোড তাদেরকে ড্রাইভিংয়ে পাস করতে হয়। যারা পরীক্ষা ইয়াতে যায় মিশনে, ড্রাইভিংয়ে পাস করে। আর ড্রাইভিংয়ে গেলেই তাদেরকে ড্রাইভিং পাস করতে হবে, তাদের রোড সেফটি পরীক্ষা দিতে হবে মিশনে, জাতিসংঘ মিশনে। সেই ক্ষেত্রে একটা কঠিন, একটা সুন্দর একটা আপনার পড়তে পারেন, দেখবেন একটা রিপোর্ট আছে, সান্তোস ক্রুজ রিপোর্ট 2017। জেনারেল সান্তোস ক্রুজ, সে ব্রাজিলের একজন লেফটেন্যান্ট জেনারেল। সে পুলিশ কমিশনার ছিলেন হাইতি এবং মনস্কো, কঙ্গো, এবং চিফ মিলিটারি অ্যাডভাইজার মিশনের, জাতিসংঘ মিশনের যে মিলিটারি কম্পোনেন্টের যে প্রধান ছিলেন উনি এই রোড সেফটির উপর, মানে কি বলে এটা, অ্যাক্সিডেন্টের উপর, বিভিন্ন যে ক্যাজুয়ালিটির উপর উনি একটা রিপোর্ট করেছেন। আপনার লিখলে বা SANTOS, সান্তোস CRUZ, সান্তোস ক্রুজ রিপোর্ট দিলে আপনারা পাবেন গুগলে। সেখানে উনি কতগুলো এই জিনিস ইন্ডিকেট করেছেন। সেখানে ইন্ডিকেট করেছেন যে এই যে রোড সেফটি যে ট্রেনিং এর যে বিষয়টা, ট্রেনিং, তারপরে ড্রাইভার যে রিক্রুটমেন্ট, এগুলোর বিষয়কে উনি উল্লেখ করেছেন। ড্রাইভার সিলেকশনের একটা বড় বিষয়, কিন্তু এখানে ড্রাইভার সিলেকশন যদিও বাংলাদেশেই একমাত্র, আমি দেখলাম যে জাতিসংঘ মিশনে আমরা যেখানে পরীক্ষা দিয়ে গেলাম, সেখানে ড্রাইভিং অথরিটি, ড্রাইভিং লাইসেন্সের অথরিটি কিন্তু পুলিশ। কারণ আমি টোগোতে যখন সকালে পরীক্ষা নিতে গেলাম, যাদের 2 বছরের লাইসেন্স নেই, তাদেরকে আমি বললাম যে এই লোকগুলোকে আমার লাইসেন্স চেঞ্জ করতে হবে, তাদের 2 বছর মেয়াদ নেই। বিকালে এসে আমাকে লাইসেন্স হাতে দিল। আমি বললাম কিভাবে সম্ভব? বলছে উই আর দ্য অথরিটি, পুলিশ ইজ দ্য অথরিটি। বাট এখানে খুবই মানে একটা আমার কাছে অ্যানোমালি মনে হয় যে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে একজন, চেক করতেছে আরেকজন। অথরিটি আমাদের নাই। একসময় আমাদের অথরিটি ছিল ড্রাইভিং লাইসেন্সে, এগুলো এখন আস্তে আস্তে, লাস্ট আমি যখন জানি যে 12-13 সালের দিকে আমাদের বিআরটিএতে কয়েকজন ইন্সপেক্টর ছিল, যারা এই জিনিসগুলো কিছুটা হলেও ড্রাইভারদের ট্রেনিং করাইতো, আর কিভাবে তারা মান্য করবে। যার ফলে এই যে এখন এগুলো 12-13 সালের দিকে বের করে দেওয়া হয়েছে। তখন অতিরিক্ত সেক্রেটারি ছিলেন ফরিদ সাহেব, আব্দুল্লাহ নোমান সাহেবের সাবেক পিএস, আপনি চিনবেন। উনি তখন ওনার ক্ষমতা দিয়ে উনি পুলিশকে বের করে দিয়েছিলেন। যাই হোক, এভাবে পুলিশকে কিন্তু এই সমস্ত এর থেকে দূরে সরানো হয়েছে বিভিন্ন সময়। তা আমি মনে করবো যে ভবিষ্যতে পুলিশের অথরিটি আরেকটু এইসব ক্ষেত্রে একটু বাড়ানোর সুপারিশ করা যায় কিনা। কারণ রোড সেফটির জন্য যে পুলিশের অথরিটি ছাড়া, পুলিশ ছাড়া এগুলো চেক করার কিন্তু আর কোনো অথরিটি নাই। বিআরটিএ লাইসেন্স দেয় ঠিক আছে, বাট চেক কিন্তু পুলিশ করে। তো একজন লাইসেন্স দিলে আরেকজন একটু হলেও ইনভলভমেন্ট থাকার প্রয়োজন আছে। কারণ দুর্ঘটনা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা কিন্তু মেন। কারণ একটা লোক পথচারী, যে আপনি যে বললেন পথচারী বেশি মারা যাচ্ছে, পথচারী, আমি যখন প্রথম ড্রাইভিং, আমার 2005 সালে আমি ড্রাইভিং লাইসেন্স পাই, প্রথম যখন ড্রাইভিং লাইসেন্স আমি পাই, আমার ড্রাইভারের কাছে আমি যার কাছে আমি শিখলাম, সে বললো যে আমাদের ড্রাইভারদের মোটো হচ্ছে কোনো পিঁপড়াকেও না মারা। কোনো পিঁপড়াও যদি রাস্তায় থাকে সেটাকে না মেরে কিভাবে পার পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা নেই।
কারণ তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না। আপনি ইউরোপে যান, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স না মানে হচ্ছে ভিসা পাওয়ার সাথে কঠিন। কত হাজার কোশ্চেন পড়তে হয় তাদেরকে, 15,000 কোশ্চেন পড়ে পাস করতে হবে। জাতিসংঘ মিশনেও কিন্তু তাই। আমরা যে পরীক্ষা নিই, আমি সেনেগাল গিয়ে 16 জন ড্রাইভারকে ফেল করে দিলাম। তখন একজনের লাইসেন্স আমার কাছে নিয়ে আসি, বললো যে এই ড্রাইভার তো আগে মিশনে ছিল। আমি সোহার, এটা তো কোনো নিয়ম নাই যে সে ড্রাইভিং আগে মিশনে ছিল, সে পার্কিং ঠিক মতো করে নাই। এটা আমাকে চ্যালেঞ্জ করেছিল। সেনেগাল কিন্তু জাতিসংঘ মিশনে মারাত্মক প্রভাবশালী। যাই হোক, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে, কারণ এই যে রোড মানুষ ট্রাফিক পারাপার, যদিও আমাদের দেশে অনেক লোকজন রাস্তা পারাপার হয়, তারপরেও ড্রাইভারের উচিত সেখানে থামানো, হর্ন না দিয়ে। মিশনে জাতিসংঘ মিশনে আমি 4.5 বছর কাজ করার সময় এখন আমি গাড়ি চালাই, যখন আমি নিজে কিন্তু ঢাকা থেকে চিটাগাং গাড়ি চালাই, নিজে ড্রাইভিং করে এখনো। কারণ আমার ছেলে বিএমএতে ট্রেনিং করলো 3 বছর, এই 3 বছর আমি আসা যাওয়া করছি চিটাগাং। তো আমি কিন্তু রাস্তায় দাঁড়ায় যাই, কিন্তু ম্যাক্সিমাম ড্রাইভারই কিন্তু দাঁড়ায় না। ঠিক আছে, এমনও আমি হাইওয়ে পুলিশে যখন ছিলাম তখন আমি পাইছি যে গাড়ির ওই যে অ্যাক্সিলারেটরের মধ্যে একটা ইট দিয়ে দেয়, ইট দিয়ে সে ঝিমাইতে গাড়ি চালায়। এরকম আপনারা কোনোদিন মনে হয় শুনেন নাই। আমি এআরআই এর সাথে যখন কাজ করলাম 2012 সালে, তখন ওখানে একজন একটা উপস্থাপক সে বলছে, একটা ড্রাইভারের সাক্ষাৎকার নেওয়ার পরে সে বলেছে যে আমি যখন গাড়ি চালাই তখন আমি মনে করছিলাম ফুটবল খেলছি, মানে কেমনে পাস করবো, ফুটবল যেরকম পাস দিয়ে গোলের দিকে যায় না, এরকম। আসলে তো ড্রাইভিং এরকম না। ড্রাইভিং হচ্ছে সেফটি, সিকিউরিটি 100%, নিজের সেফটি, পথচারীর সেফটি, এবং যারা আদার ইউজার, রোড ইউজার, তাদের সেফটি। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কয়জন ড্রাইভার এটা করে আপনি বলেন? যার ফলে এই যে ফ্যাটাল অ্যাক্সিডেন্টটা বেশি। ঠিক আছে, পথচারীকে হিট করে। এটা তো কোনো ড্রাইভারের কোনো সিস্টেম হতে পারে না। এটা দেখা যাচ্ছে যে পথচারী পার হচ্ছে, জেব্রা ক্রসিং, কিন্তু সে কোনো গাড়ি থামাবে না। এই যে একটা কম্পিটিশন, যে এটা যেভাবে হোক এটা একটা সিস্টেমে আনতে হবে। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে একটা সিস্টেম না আনলে হবে না। শুধু কি বিড়াল কুকুর ছবি দেখলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, এরকম একজন মন্ত্রী এরকম কমেন্টস করছিল। আসলে এরকম না ড্রাইভিং লাইসেন্সটা। ঠিক আছে, তো যাই হোক, আমি মনে করব আমাদের এই সমস্ত সেক্টর আরো সুন্দর হোক, আরো সিস্টেমেটিক হোক, এই আশাবাদ রেখে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অ্যাডিশনাল কমিশনার ক্রাইম, অ্যাডিশনাল কমিশনার অ্যাডমিন স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের গেস্ট অফ অনার মিস্টার ইলিয়াস কাঞ্চনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালোভাবে শোনা যাচ্ছে? প্রথম কথা হলো যে আপনারা পুলিশের ডাটা নিয়ে আপনারা রিসার্চটা করেছেন এবং এর মধ্যে বলেছেন, একটা শব্দ আসছে যে এফআইআর রিপোর্টের ভিত্তিতে এই ডাটাটা করা হয়। তার মানে এটা পূর্ণাঙ্গ ডাটা নয়। যা রোড ক্র্যাশ হয় সব কিছুতে এফআইআর এ আসে না। তো না আসাতে বিরাট একটা অংশ কিন্তু এই ডাটার বাইরে থেকে যাচ্ছে। এটি হলো প্রথম কথা। তারপরে হলো গিয়ে যে আমি যেটি বলবো যে ডাটা তো আছে, এবং আজকের সেমিনারটা হলো গিয়ে ডাটা নিয়ে এবং আরেকটা হলো গিয়ে যে স্পিড নিয়ে। কিন্তু যেহেতু আমি এখানে সিটি কর্পোরেশনের সঙ্গে এসেছি, ঢাকা থেকে এসেছি, মাননীয় মেয়রের সঙ্গে মানে আমার কিছু কথা শেয়ার করার জন্য কিন্তু আমি আসছি। সেই শেয়ারটার মধ্যে প্রথম যে জিনিসটি হলো যে সিটি কর্পোরেশনের আসলে কি কি দায়িত্ব, সেটাই যদি আমরা না জানি তাহলে আসলে, এবং একজন সিটি কর্পোরেশনের যিনি মেয়র তাকে বলা হয় নগর পিতা, নগরের বাপ।
সেই বাপের কি দায়িত্ব এবং সেটা যদি জনগণও না জানে এবং আমরা যারা সিটি কর্পোরেশনে যারা যুক্ত তারাও যদি না জানি, তাহলে আসলে সড়ক দুর্ঘটনা, এই যানজট, এগুলো আসলে আমরা কিছুই করতে পারবো না। প্রথম যে জিনিসটি হলো যে এখন সিটিতে সবচেয়ে বেশি যে জিনিসটি সেটি হলো যে আমাদের ইজি বাইক, ব্যাটারি চালিত গাড়ি, এই সমস্ত গাড়িগুলো যেভাবে শহরের মধ্যে চলাচল করছে এবং যেভাবে এগুলো বৃদ্ধি পাচ্ছে, সেগুলোর যদি কোনো রকমের ব্যবস্থা না করা যায়, তাহলে যানজট বলেন এবং আপনার দুর্ঘটনা বলেন, কোনোটাই কিন্তু নিয়ন্ত্রণে আনা যাবে না। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে সিটি কর্পোরেশন হয়তো সব দায়িত্ব নাই, কিন্তু আমি মনে করি যে সিটি কর্পোরেশন যদি চায়, তার ক্ষমতা যদি প্রয়োগ করতে চায়, তাহলে সেই ক্ষমতাটা প্রয়োগ করা সম্ভব। আমার প্রথম কথা হলো যে খুব অদ্ভুত একটা ব্যাপার আছে, সেটি হলো যে রিকশার জন্য আমাদের দেশে লাইসেন্সের ব্যবস্থা আছে, কিন্তু যারা রিকশা চালায় তাদের কোনো লাইসেন্সের দরকার পড়ে না। কি অদ্ভুত একটা আইন চলছে। আমি প্রথমে বলবো যে এই যে পরিবর্তনের জন্য যে এখন রাষ্ট্রটি এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমি প্রথমেই বলবো সিটি কর্পোরেশনকে, আপনারা অবশ্যই যিনি গাড়ি চালাবেন, রিকশা চালাবেন, তার লাইসেন্সের ব্যবস্থা আপনাদের অবশ্যই করতে হবে। কারণ যিনি গাড়ি চালাবেন, যিনি রিকশা চালাবেন, সে যদি ট্রাফিকের রুলস, নিয়ম কানুন সেগুলো যদি সে না জানে, তাহলে সড়কে সে কিভাবে আপনার চলবে? কোথায় তাকে পার্কিং করতে হবে, কোথায় পার্কিং করা যাবে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার গিয়া যখন এদেরকে লাইসেন্স যখন করাবেন, তখন তাদেরকে কিন্তু একটা ট্রেনিং এর আওতায় কিন্তু আপনারা আনতে পারবেন। আদারওয়াইজ তাদেরকে ট্রেনিং এর আওতায় আনা যাবে না। তো রিকশার আপনার গিয়া লাইসেন্স থাকতে হবে। রিকশা পোলার যারা রিকশা গুলো চালাচ্ছে, যারা ব্যাটারি হোক আর যাই হোক, যে ধরনের গাড়িগুলো হোক, সেই গাড়িগুলোর জন্য যেন তাদেরকে লাইসেন্স প্রদান করা হয় এবং উপযুক্ত ভাবে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে যেন তাদেরকে লাইসেন্স প্রোভাইড করা হয়। সেটি যদি না করেন, তাহলে আমরা যতই বলি না কেন, এই 2025 সাল এই কয়েকদিন পরে আবার আসতে যাচ্ছে, সেই যে দেশ, সেই যে পৃথিবী কোন জায়গায় গেছে, আমরা আসলে কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে কোনোভাবেই কিন্তু আমরা চলতে পারবো না। তো পৃথিবীর সঙ্গে চলতে গেলে আমাদের দেশকে সত্যিকার অর্থে যদি উন্নয়নের দিকে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমাদের যারা গাড়ি চালান, যে ধরনের গাড়ি হোক, আপনার সিএনজি হোক, অটো গাড়ি হোক, রিক্সা সঙ্গে ব্যাটারি যুক্ত হোক, যাই কিছু হোক না কেন, কেউই কোনো কিছু শিখে না। তারা সবাই রাস্তায় চলে আসে, কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় না। তো এই জিজ্ঞাসার জায়গাটা আপনাদেরকে আমি বলবো যে সিটি কর্পোরেশন অবশ্যই যেন সেই জায়গাটা যেন তৈরি করে। এবং আমি আজকে যেহেতু মানে এই চিরং সিটি কর্পোরেশনের বাবার কাছে আমি এসেছি, সেই বাবা আজকে আমাকে অবশ্যই কথা দেবেন, আমি তার কথা নিতে আসছি। কিন্তু আমি না হলে এত কষ্ট করে এই রোববার দিন আমার কাজ ফেলে আমি এখানে আসতাম না। আমি সিটি কর্পোরেশনের বাবার কাছে আমি আজকে কথা নিয়ে যাব যে ওনারা এই ইনিশিয়েটিভ গুলো নেবেন। পাশাপাশি যে জিনিসগুলো আছে সেটি হলো যে সিটি কর্পোরেশনের কিন্তু আপনার ওনাদের কিন্তু যে সড়কগুলো ওনারা কিন্তু নিজেরা কিন্তু এটি তৈরি করেন, এবং সিটি কর্পোরেশনের এই সড়কের সঙ্গে কিন্তু ফুটপাথ, ফুট ওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওনারাই কিন্তু করেন। এবং সিটি কর্পোরেশন অবশ্যই কিন্তু আমি মনে করি যে এখন কিন্তু সময়, এই যে 2025-এর কথা যেটি বললাম, পৃথিবী কোথায় চলে গেছে, এখনো পর্যন্ত আমাদের ট্রাফিক সিগন্যাল বাতিও চলে, আবার হাত দিয়ে ডেকে ডেকে লোকদেরকে পার করায়, অমুক করায়, তমুক করায়, আসেন আসেন আসেন। এই সমস্ত জিনিসগুলো আমি আশা করি, এই অনিয়মগুলো আমার সিটি কর্পোরেশনের বাবা উনি এগুলো কিন্তু আমি এখান থেকে আমি আশা করব যে উনি এগুলো
অন্তত দূর করবেন। ওনার এখান থেকে আমি চাই যে অন্তত এই চিটাগং থেকে যেন এটা যেন দূর হওয়া শুরু হয়। এটি যদি দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের সড়কের মধ্যে যে শৃঙ্খলা, যে মানুষের যে যানজটের জন্য যে ভোগান্তি, এই সমস্ত কিছু কিন্তু আমাদের দূর হতে পারে। এবং এই যে প্রতিপাদ্য বিষয়ের মধ্যে যে উঠে এসেছে যে পথচারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই পথচারীরা আসলে নির্বিঘ্নে নিরাপদে সড়কের সঙ্গে তার যে চলার যে জায়গাটি, সেই জায়গাটি পাচ্ছে না বলেই কিন্তু সে কিন্তু মানে দুর্ঘটনায় নিহত হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি 51% মানুষ, পথচারী মানুষগুলো কিন্তু মারা যাচ্ছে। তা আমি আশা করব যে তার জন্য, পথচারীদের জন্য আমাদের যে ফুটপাথগুলো সেগুলো যেন নির্বিঘ্নে যেন সেখানে পথচারীরা যেন পারাপার হতে পারে, যেন চলতে পারে। এবং আমি মনে করি যে আপনি যদি ইনিশিয়েটিভ নেন তাহলে আপনি পারবেন। প্রয়োজনে যে সমস্ত আপনার সিটি কর্পোরেশনে যে সমস্ত কর্পোরেট গুলো আছে, যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো আছে, গার্মেন্টস আছে, অমুক আছে, তমুক আছে, তাদেরকে এইগুলো আপনি দায়িত্ব দেন তাদেরকে, তারা যেন আপনার কাজটাকে সহজ করে। যেই যে আপনার গার্মেন্টস এর মধ্যে এত এত মানুষ আসতেছে যাইতেছে, পথ পারাপার হচ্ছে, পথে চলতেছে, তারা যে অনিয়ম গুলো করছে সেটি আপনি শুধু নির্দেশনা দেন, যে তাদেরকে বলেন যে আপনার এখানে যে শ্রমিকরা আছে তাদের রোড সেফটির ব্যাপারে, ট্রেনিং এর ব্যাপারে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। কেন আপনি নেবেন না আপনি ইনিশিয়েটিভ? আপনার কিন্তু গার্মেন্টস বলেন, অন্যান্য ফ্যাক্টরি বলেন, সেখানে কিন্তু আপনাকে ফায়ারের জন্য তাদের কিন্তু ট্রেনিং দেওয়া হয়, ফায়ারের জন্য ট্রেনিং দেওয়া হয়। কারণ হচ্ছে কি, যেটা তো মালিকের, পুড়লে পরে মালিকের সম্পদ পুড়ে যাবো, যার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া যাতে তাড়াতাড়ি নিভায় পাবে। অথচ এই মানুষগুলো যখন সড়কে নামতেছে, সড়কের মধ্যে যখন মারা যাচ্ছে, সড়কের মধ্যে চলতে যখন পারছে না, কেউ কিন্তু কিছু বলছে না। কেন বলছে না? আমি আশা করবো যে আপনি ওদেরকে নির্দেশনা দেবেন যে তোমার লোকগুলোকে তোমরা ট্রেনিং এর মধ্যে আনো, তোমরা তাদেরকে বলো যে তোমরা কিভাবে রাস্তায় চলতে হবে, কিভাবে রাস্তা পারাপার হতে হবে, সেই দায়িত্বগুলো আপনি যদি এভাবে ভাগ করে দেন তাহলে দেখবেন আপনার সিটির মধ্যে কিন্তু আপনার সেই নিয়ম শৃঙ্খলা কিন্তু ফিরত আসবে। তো এই কাজগুলো আসলে আমরা এতদিন পর্যন্ত আমরা সেভাবে করি নাই। আমাদের কাজগুলোকে আমরা এককভাবে আমরা রেখে দিই। আমার এককভাবে যদি রেখে দেয় তাহলে আমাদের মাথার উপরে অনেক বড় বোঝা হয়ে যাবে। আমাদের এই কাজগুলোকে যদি আমরা সমন্বয় করে যদি আলাদা আলাদা জায়গা, যার যার জায়গা, তাকে যদি আমরা দায়িত্বটা যদি দিতে পারি তাহলে দেখবেন যে কাজগুলো সহজ হয়ে যাবে, আমরা সেই কাজগুলো কিন্তু করতে পারবো সেভাবে। পাশাপাশি যে জিনিসটি সেটি হলো যে আপনার এই মানুষের যে চলার জন্য যে আপনি যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজটা সারা পৃথিবীতে এখন ডিসকারেজ করছে। সেটার জায়গায় আপনাদেরকে আমি বলবো, হয় আপনার জেব্রা ক্রসিং অথবা আন্ডারপাস। আন্ডারপাসটা হলো গিয়ে আপনাকে আমি বলি, এই যে এইটুকু হাইট যদি হয়, যে দেখেন এইটুকু হাইট যদি হয় তাহলে কিন্তু আন্ডারপাস যেতে পারে। কিন্তু যদি ফুটওভার ব্রিজ হয় তাহলে দেখবেন যে একটা গাড়ি হলো গিয়ে 12 ফিট, তার উপরে আরো 5 ফিট রাখতে হবে, ফুটওভার ব্রিজটা বানাইতে হবে। ও দেখেই তো ভাবে আরে বাপরে বাপ, আমি এটা উঠতে উঠু, ও কিন্তু উঠতে চায়। তো যার জন্য সারা পৃথিবীতে ডিসকারেজ করা হচ্ছে এখন ফুটওভার ব্রিজ, করতে হবে আন্ডারপাস। আন্ডারপাস করবেন এবং এই ভিতরে দিয়ে যদি আপনার আমি কলকাতায় আমি দেখছি, খুব বড় দেশে না, কলকাতার মধ্যে আমি দেখছি যে এই আন্ডারপাসের সাইডের মধ্যে এত সুন্দর ছবি আঁকা থাকে, মানুষ কিন্তু দেখতে 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 রাস্তাটা পার হয়ে যায়। এই কাজগুলো আপনি কিন্তু আপনার কাছে বাবা হিসাবে, এই নগরে বাবা হিসাবে আপনার কাছে আমি এই দাবিগুলো করে যাচ্ছি। তো আমি আজকে আর বেশি কিছু কথা বলতে চাই না। আমি মনে করি অন্তত এইটুকু কাজ যদি হয় এবং পরবর্তী সময়ে আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো, এবং আমি এসে আমি আবার যখন আসবো আমি চট্টগ্রামকে একটু অন্যরকম আমি দেখবো ইনশাআল্লাহ। আমি মনে করি আপনি একজন ভালো মানুষ, এবং সেই ভালো মানুষের জন্য কিন্তু এখন কোথাও কিন্তু কোনো মেয়র নাই, একমাত্র আপনি আছেন। আপনার কাছে আমার সেই প্রত্যাশা আমি অবশ্যই আমি নেক্সট টাইম আইসা দেখবো যে আমার এই নগর পিতা আমাদের জন্য, এই মানুষগুলোর জন্য, চিরংবাসীর জন্য আপনি অন্তত এই ইনিশিয়েটিভ করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চনকে, চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই। এ পর্যায়ে আমরা একটু আমাদের প্রধান অতিথির
বক্তব্য শোনার আগে একটু ওপেন ডিসকাশনে যেতে চাই এবং কোয়েশ্চেন অ্যান্সারিং এ। সেক্ষেত্রে আমি এখানে আমাদের ভিতরে শ্রমিক প্রতিনিধি আছেন, যাত্রী প্রতিনিধি আছেন, তাদের ভিতরে কেউ যদি কথা বলতে চান আপনাদের মাইকটা ওপেন করে নামটা দিবেন, নামটা বলে দেন আপনি প্লিজ। আমি সেলিম বলছি, আমি সড়ক পরিবহন শ্রমিকদের ওয়ার্ক অ্যান্ড হেলথ নিয়ে কাজ করছি। তো খুব ভালো লাগলো যে প্রথম আমরা কিছু ডাটা ভিত্তিক আমরা কিছু ইনফরমেশন পাচ্ছি। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা কিছু ডাটার মানে শ্রমিকদের স্বাস্থ্য এবং কাজের বিষয়গুলো নিয়ে আমরা ডাটা কালেক্ট করা শুরু করেছি। আমি শুধু আমাদের ওই ডাটা আমরা শেষ করি নাই, আমরা শুরু করেছি 56 জন শ্রমিকের যাদের মিনিমাম 15 থেকে 40 ইয়ার্স এক্সপিরিয়েন্স তারা বিলং করেন, তাদের সাক্ষাৎকারটা নিয়েছিলাম। সেখানে আমি এই অডিয়েন্সের 2টা কোশ্চেনকে আমি তুলে ধরতে চাই। সেখানে কোশ্চেন হচ্ছে হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক ডেইলি ইন অ্যাভারেজ। সেক্ষেত্রে আমরা নট স্পেসিফিক পেয়েছি 50% এবং 15 আওয়ার প্লাস পেয়েছি 13.36%। ঠিক আছে, দ্যাট মিনস 80% আমাদের শ্রমিকরা আপনার 15 আওয়ার প্লাস ডেইলি কাজ করছে। তাহলে আমার বিষয়টা হলো, আমি এখানে এইটা তুলে ধরার উদ্দেশ্য একটাই হলো যে আপনারা রোড ক্র্যাশের কোনো সম্ভাবনা এই জায়গায় দেখেন কিনা, সেটা আরো এক্সপার্টরা আছেন, আপনারা সেখানে দেখবেন। সেকেন্ড, দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা যে পিআরটিএ থেকে দেওয়া হয়েছে, আমরা যেটা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে সবচেয়ে বেশি যেটা ফেস করি সেটা হচ্ছে কি আপনার লেন, মোটর কার, জিপ, মাইক্রো ইত্যাদি হালকা যাত্রীবাহী, সেটা এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার, বাস মিনিবাস 80, ট্রাক মিনি ট্রাক 50, মোটরসাইকেল 60, ট্রেইলার 50। এখানে আপনারাই 1 2 3 4 5 6 5টা ক্যাটাগরি আপনারা দিয়েছেন। তো আপনার এক্সপ্রেসওয়ে বা হাইওয়েতে লেন কয়টা আছে? এখন আমি যদি ঢাকা চিটং, আমি এসছি আসার সময়, আমিও আজকে সকালে এই গাড়িতে এসছিলাম, আসার সময় আমি আমার যে ভেহিকেল মানে যে বাসে আমি আসছিলাম সেটাতে আমি জিপিএস ট্র্যাকারটা ওপেন করে দেখার চেষ্টা করছিলাম যে সে সর্বোচ্চ কততে তুলতে পারে। তা আমি যখনই দেখলাম যে 70 আপ হচ্ছে, তখনই দেখা যাচ্ছে সামনে একটা ভেহিকেল চলে আসছে, তার ভেহিকেলটা আবার স্লো হয়ে এবং কোথাও গিয়ে এটা 20 থেকে 25 19 কিলোমিটার পর্যন্ত চলে আসতেছে একটা হাইওয়েতে। তার মানে আপনি খেয়াল করে দেখেন এইটার আপ অ্যান্ড ডাউনস, অর্থাৎ আমাদের চালকরা স্টেবলি গাড়ি চালাতে পারছে না। আপনি যদি চালকদেরকে স্টেবলি গাড়ি চালাতে দিতে পারেন 120, এটা কোনো বিষয় না। আপনি স্টেবলি, সে যদি 100, 120, 125 এইভাবে যদি চালাতে পারে, স্মুথলি স্টেবল চালাতে পারে, তাহলে এখানে কোনো ক্র্যাশের সম্ভাবনা থাকবে না, এটা গ্যারান্টি। কিন্তু যদি এইটা একবারে 80 থেকে 19-এ চলে আসে, তাহলে সেখানেই আপনার রোড ক্র্যাশের সম্ভাবনাটা থাকবে। আর আমাদের লেনগুলো হচ্ছে 2 লেন, আপনি 5টা ভেহিকেলকে এখানে মুভ করাচ্ছেন 2 লেন ওয়েতে। অর্থাৎ এখন যদি 2টা লোড গাড়ি 50 কিলোমিটার বেগে চলে, তাহলে আমার বাসটা কিভাবে যাবে? কারণ সে তো 40-45 এর উপরে তুলবে না। আর যদি আমরা আমাদের একটু আলোচনা একটু সংক্ষিপ্ত করব, একটু প্রশ্নটা একটু বললে স্পেসিফিক যারা বললেন আমাদের রিপোর্ট নিয়ে চট্টগ্রাম শহরের স্পেসিফিক প্রশ্নগুলো যদি থাকেন আমি উত্তর দিব। সেই ক্ষেত্রে মানে চট্টগ্রাম এটা আমার জেলা শহর, এই জন্য আমি এসেছি। যাই হোক, এইখানে আমারও অভিজ্ঞতা আছে, আমি এখানে ইউনিভার্সিটিতে পড়েছি বা ইয়েতে স্কুলও আমার এখানে। এই যে ঢাকা চট্টগ্রাম সিটিতে, এটা আমি মেয়রকে উদ্দেশ্য করে বলছি, আমরা যখন ছোট ছিলাম বা স্কুল কলেজ ছিলাম, সারাদিন সে একজন চালক ঘুরছে, তার ওয়ার্কিং আওয়ারটা কতক্ষণ হবে? যদি আপনি ওয়ার্কিং আওয়ারটাকে লিমিট করতে না পারেন, তাহলে আপনার রোড ক্র্যাশকে আপনি একটা স্টেবল জায়গায়, আপনি রিডিউসের জায়গায় আপনি আনতে পারবেন না। ওয়ার্কিং আওয়ার্সটাকে পয়েন্টটা পেয়েছি আমরা। তার হেলথ, সে সারাদিন এই যে সারাদিন চট্টগ্রাম শহরে ঘুরতেছে, আপনি একবার খেয়াল করে দেখেছেন তার প্রাকৃতিক কোনো প্রয়োজনে সে কোথায় যাবে?
জ্যামে পড়ে আছে, আর তার জন্য কোনো নিরাপদ এরকম বা কোনো রোড সাইড কোনো আপনার পাবলিক টয়লেট বা স্পেসিফিকলি ট্রান্সপোর্ট ওয়ার্কারদের জন্য যদি আপনি এটা করে দিতে পারেন, এইটা আমি মনে করি যে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের জন্য একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং আপনার নামটা সেখানে একজন জনপ্রতিনিধি হিসেবে সেখানে উল্লেখ থাকবে। কারণ এটা চট্টগ্রাম না, সেটা ঢাকা তো ঠিক সেম প্রবলেমটা, যে আমাদের পরিবহন শ্রমিকরা যে প্রাকৃতিক তাকে সারা দিতে যাবে সেই জায়গাটা আসলে নেই। কাজে আরেকটা জিনিস বলে আমি ইয়ে করবো, যেটা হচ্ছে আমাদের এই প্রবণতাটা আমাদের সাংবাদিক ভাইদের ভিতরে থাকে প্রায় সময়। আমরা বলি যে আপনারা একটু রিপোর্ট গুলো করার সময়, দুর্ঘটনার রিপোর্ট গুলো করার সময়, প্রচার করার সময় ড্রাইভার কেন্দ্রিক ধারণাগুলোকে দয়া করে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এইটা অনেক সময় ফ্যাটালিটিটাকে বাড়িয়ে দেয়। আর এই ড্রাইভাররা যখন একটা দুর্ঘটনা, এই যে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বললেন যে আসলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার মতামত দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি মাননীয় মেয়র জনাব ডক্টর শাহাদাত হাসান স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমি আশা করি মেয়র স্যার আপনাদের প্রশ্নগুলোকে অ্যাড্রেস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত যে আমার সিটি কর্পোরেশনে আগে কি আপনি এখানে এসেছিলেন? সরি, আমি যাই হোক, আমি ইনফ্যাক্ট দায়িত্ব নিয়েছি 1 মাস হচ্ছে। 36 বছর ধরে রাজনীতি করেছি, রাজপথেই ছিলাম। সো দ্যাট আমিও আপনাদের মতো একজন। এখানে আমার খুব আনন্দিত আজকে যে আমার যে সভাপতিত্ব করছেন আজকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। কথা বোঝা যায়? আজকে মেইনলি এখানে আমাদের পুলিশ বিভাগের অ্যাডিশনাল পুলিশ কমিশনার, উনি অনেকদিন উনিও নির্যাতিত ছিলেন আর কি এক প্রকার। আজকে হয়তো এই জায়গায় এসেছেন। এই জায়গায় অনেক আগে আসার কথা ছিল, মানে এটা প্রায় 10-15 বছর বোধ হয় আপনি পিছিয়ে গেছেন আর কি। আমাদের আসলে অনেক প্রিয় আক্তার ভাই, ওনাকে অনেক আগে থেকে আমি চিনি। আমাদের এখানে আরো আছেন, বাট মেইনলি যাকে নিয়ে আমি আসলে ওনার অনেক একসময় ছোটকালে সিনেমা দেখেছি আর কি। ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের আসলে গেস্ট অফ অনার, এবং যে জায়গায় উনি যে জায়গাটিতে উনি অ্যাক্সিডেন্ট করেছিল আর কি, ওই জায়গাটা ইনফ্যাক্ট আমার বাড়ি ওইখানে, আমার অরিজিনাল বাড়ি চন্দনেশ। এবং যে জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে ওই জায়গাটায় আসলে অ্যাক্সিডেন্ট প্রোন একটা এলাকা, যে জায়গায় উনি ওনার স্ত্রীকে হারিয়েছেন। সো এটা আসলে এই ফিলিংসটা আসলে একটা হিউজ একটা ফিলিংস, এবং সরাসরি যেহেতু উনি ছিলেন সেখানে এবং উনি দেখেছেন এরকম একটা অ্যাক্সিডেন্ট আমি নিজেও দেখেছি আমার বাসার সামনে ওয়ার্ড সিমেট্রি রোডে, আসলে বাদশা মেয়ে রোড বলে এটাকে, ওয়ার্ড সিমেট্রি রোড। আমার ছাত্র দলের একজন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আমার বাসা থেকে ভাত খেলো, একসাথে ভাত খেলাম, ভাত খেয়ে নিচে নামলো, আমি ঠিক 2 মিনিট পরে তার বিশাল একটা সাউন্ড শুনলাম এবং ওই একটা ট্রাক, ওই রোডে ইনফ্যাক্ট ট্রাক আসে না কেন জানি চলে আসলো এবং আবার গতি হারিয়ে সে অ্যাক্সিডেন্টের মুখে পড়লো এবং তাৎক্ষণিক তার মৃত্যু হলো। তো এই এবং আলটিমেটলি আমি দৌড়ায় গিয়ে তাকে আমার গাড়িতে করে ধরে আমি আমার গাড়িতে করে হসপিটালে নিতে নিতে পথে আমি দেখলাম অলমোস্ট ডেড আর কি। তো এই জিনিসগুলো আমি আসলে ফিল করি আর কি, খুবই ফিল করি। সেদিন যখন আরেকটি অ্যাক্সিডেন্ট আমি দেখলাম ঠিক পাহাড়তলিতে, যেখানে অ্যাক্সিডেন্ট প্রোন একটা আরেকটা এলাকা, একটা ভেলুয়ার দিকে উচ্চ বিদ্যালয় আছে, সেখানে একটা মেয়ে সে পার হতে যাচ্ছিল, সেখানে সে অ্যাক্সিডেন্টের শিকার হলো এবং হওয়ার পরে সে একটা প্রাইভেট হসপিটাল আসলো। সেখান থেকে ডক্টর আমাকে ছবি পাঠালো আমার হোয়াটসঅ্যাপে যে ভাইয়া দেখেন এই অবস্থায় এই জায়গায় বেশ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি সাথে সাথে আমার যে গ্রুপটা আছে যারা কাজ করছে এবং আরো এখানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং গ্রুপটা আছে যারা কাজ করে, তাদেরকে আমি সরাসরি বললাম যে এখানে একটা জেব্রা ক্রসিং এখনই করে ফেলেন এবং তার উপরে পারলে
আমার ইলিয়াস ভাই তো বলেছেন আন্ডারপাসের কথা, আমরা আসলে ওই ফুটওভার ব্রিজের কথাই সেখানে চিন্তা করছিলাম। এবং আমাদের যে কাজগুলো চলছে চলমান উন্নয়ন প্রক্রিয়া, সেখানে আমাদের প্রায় সম্ভবত 26টার মতো ফুটওভার ব্রিজের নকশা আছে করার জন্য। আপনারা বোধহয় কিছু করছেন, বাট আপনাদের বাইরেও যেগুলো আমাদের ডিপার্টমেন্ট সেখান থেকে করে। বাট এই যে একটু কথা আমাদের ইলিয়াস বললেন, সেখানে আমাদের আন্ডারপাস করার জন্য আমরা আমার মনে একটা স্টাডি সেখানে করতে পারি। ফুটওভার ব্রিজের পরিবর্তে আন্ডারপাস করলে সেখানে আমার মনে হয় those who are involved on those arenas, আমরা তাদের কাছ থেকে স্টাডি নিয়ে অ্যানালাইসিস নিয়ে যদি আমরা সেদিকে আমরা যেতে পারি, তাহলে পরে খরচ তো আমাদের একটাই যাচ্ছে, সো দ্যাট আমরা সেটাও যেতে পারছি আর কি। আর সেকেন্ড একটা কথা উনি বলেছেন ব্যাটারি চালিত রিক্সা, এটা নিয়ে আমরা ভেরি মাচ ওয়ারিড। আমরা ইভেন আমাদের ট্রাফিক বিভাগের যারা দায়িত্বে আছেন, সিনিয়র পুলিশ কমিশনার থেকে শুরু করে এডিশনাল পুলিশ কমিশনার, ওনারাও ভেরি মাচ ওয়ারিড। যার কারণে গিয়ে আমি ইতিমধ্যে বুধবারে আমি সমস্ত বুধবার মানে 18 তারিখ দুপুর 12টার দিকে আমি সবাইকে এখানে কল করেছি। সমস্ত ব্যাটারি চালিত রিক্সার যারা প্রতিনিধি আছে, সিএনজি, তারপর অটো রিক্সা, ওইখানে আমার মনে হয় ট্রাফিক বিভাগের আক্তার ভাই বিশেষ করে থাকবেন, মাহবুব সাহেব, কীর্তিমান সাহেব যারা আছেন, সো দ্যাট আপনাদের উপস্থিতি আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবে। তো এই জিনিসগুলো ইনফ্যাক্ট আমি স্টাডি করছে দেখে যে আমাদের যে গ্রুপটা এখন এটা অ্যানালাইসিস করছে, আজকে একটা চমৎকার একটা স্টাডি তারা দিয়েছে, চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্টস 2200 to 2023। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বই তারা বের করেছে, যেটা যদিও তারা এটার স্পিড নিয়ে কথা বলেছে এবং তাদের একটা ডাটা আছে কোন জায়গায় বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কোন সময়টা হচ্ছে এবং কেন হচ্ছে। আমি আসলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা একটা জায়গায় যে ট্রেনিং, এই যে আক্তার সাহেব যেটা বললেন, আমাদের আসলে যে ড্রাইভিং লাইসেন্স গুলো, আমাদের একমাত্র দেশ বাংলাদেশ যেখানে ড্রাইভিং লাইসেন্স খুব সহজে পাওয়া যায়। তো মূল জায়গাটা আমরা আসলে অ্যাড্রেস করতে পারছি না, সেটা হচ্ছে দুর্নীতি এবং অসততা। এই দুইটা জায়গায় যদি আমরা ক্লিক করতে পারতাম, সিটি কর্পোরেশনও দুর্নীতি থাকতো না, সিরিয়াতেও দুর্নীতি থাকতো না, সরকারি পর্যায়েও দুর্নীতি থাকতো না, দেশ সব সুন্দরভাবে চলতে থাকতো। আজকে এই জায়গায় আমরা আসলে বারবার মনে হয় হোঁচট খাচ্ছি, যার কারণে গিয়ে আমরা আসলে দেশটাকে ঠিক মতো চালাতে পারছি না। ওই ড্রাইভিং লাইসেন্স আজকে ইভেন আমি আমার নিজের ড্রাইভার একসময় ছোটকালে, ইট ওয়াজ ইভেন 1986-87, আমি যখন মেডিকেলে পড়ছি, তখন আমার একটা স্টারলেট গাড়ি ছিল, টয়োটা স্টারলেট। আমার ড্রাইভার হঠাৎ করে রাত তখন 11টার দিকে বোধহয় আমি একটা পুকুরের পাশ দিয়ে একদম চানগাঁওয়ের দিক দিয়ে আসছিলাম, রাত 11টা 11:30 দিকে। হঠাৎ দেখি ড্রাইভার ইপিলেপসি আছে, সে কখনো বলেও নেই, হঠাৎ করে দেখি কনভালশন শুরু হলো। কনভালশন শুরু হতে হতে অলমোস্ট সে ড্রাইভিং সিট থেকে শুয়ে গেল আর কি, এখান থেকে পড়ে গেল অলমোস্ট। আমি তাড়াতাড়ি ওই যে হ্যান্ড ব্রেক ছিল, দ্রুত হ্যান্ড ব্রেকটা উঠে আমি পাশে ছিলাম, না পুকুরে পড়ে যাচ্ছিল, রাত 11টা 11:30। শুধু এই যে ডিজিজটা আছে ইপিলেপসি, এটা অনেককে জানে না যে মানে এটা যে তারা লুকিয়ে রাখে, হয়তোবা তাদের সেফটির জন্য, হয়তো তারা মনে করছে তাদের ইনসিকিউর এটার জন্য, মানে তারা জবটা তারা হারাবে, আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। এই জিনিসগুলো ইনফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ধরেন ওই জায়গায় হয়েছে, সেটা যদি একটা বাসের মধ্যে সে যদি চালাতে থাকতো এবং সেখানে যদি একটা হাইওয়ের মধ্যে সেটা হতো, তাহলে ঘটনাটিকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মেজারমেন্ট আনতে হবে। আরেকটা হচ্ছে সিভিয়ার হার্ট প্রবলেম যাদের আছে, 3-4টা আর্টারি ব্লক আছে, এনি টাইম তার সিভিয়ার হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক হলেই তো সে ওইটা থেকে চলে যাচ্ছে। এই জিনিসগুলো ইনফ্যাক্ট আমরা বোধহয় মিস করে ফেলি, যে রোগ যাদের রোগ আছে আর কি। ইভেন আরো যদি ডিপে যদি আমি যাই, নাইট ব্লাইন্ডনেস থাকে, কালার ব্লাইন্ডনেস থাকে, এগুলি তো আছেই। সো দ্যাট এগুলো অনেকাংশে আমরা বোধহয় করি না আর কি। তো এগুলো একটা আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা মনে করি, আমরা সিটি কর্পোরেশন যেটা মনে করি, আমরা যদি ট্রাফিক বিভাগের সাথে একসাথে কাজ করে অ্যাটলিস্ট আমরা যদি যে বাস স্টপেজ গুলো থাকে, সুনির্দিষ্ট ওই বাস স্টপেজে যদি বাসগুলো দাঁড়াতে পারে, তাহলে পরে অনেক অ্যাক্সিডেন্টও হাত থেকে আমরা রক্ষা পাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা ট্রাফিক জ্যাম থেকে রক্ষা পাচ্ছি।
কিন্তু সেটা অনেকাংশে সেটা হচ্ছে না। আমাদের অনেক ধরনের বাস স্টপেজ আছে, বাট সেটা এবং স্মার্ট এই যে জেব্রা ক্রসিং যেগুলো সেগুলো আমরা অলরেডি শুরু করেছি। এবং এই যে আপনার ধরেন বিভিন্ন ধরনের সাইন দেওয়া স্কুলের সামনে, ধীরে চলুন, এবং কিছু নীতি বাক্য চমৎকারভাবে লিখে স্কুল কলেজের সামনে, কোনো একটা বিজি রোডের সামনে, তাহলে অথবা অ্যাক্সিডেন্ট প্রোন রোডের সামনে, ওইগুলো কিন্তু সিটি কর্পোরেশন আস্তে আস্তে কাজ করছে। এবং আমাদের আপনারা শুনে খুশি হবেন, সিটি কর্পোরেশন আমরা কুলগাঁও একটা বাস টার্মিনাল আমরা অতি শীঘ্র উদ্বোধন করছি। যে কথাটা আমার ভাই বলেছে যে ড্রাইভারদের জন্য টয়লেটের ব্যবস্থা, এখানে কিন্তু অত্যন্ত আধুনিক ভাবে আমরা টয়লেটিং এর ব্যবস্থা আছে, যারা বিভিন্ন টয়লেট ফেসিলিটিস এবং ওয়াশরুম সেখানে থাকবে। আরেকটি বাস টার্মিনাল আমরা চিন্তা করছি যে কর্ণফুলী ব্রিজ, যেটা দিয়ে কক্সবাজার যাওয়া যায়। কর্ণফুলী ব্রিজের এখানে বৃহস্পতি শুক্র অসম্ভব যানজট থাকে, তো ওইখানে একটা জায়গা আমি পেয়েছি। আমি ডিসি মহোদয়কে বলেছি যে এই জায়গাটা আমাকে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আমি সেখানে একটা অত্যাধুনিক বাস টার্মিনাল করতে পারি। আন্তর্জাতিক মানে করতে হবে, কারণ বাংলাদেশের প্রায় 70 জেলার গাড়ি ওখানে যাবে। এক্স্যাক্টলি, তো আমরা ওই টাইপের চিন্তা করছি, সেখানে যাতে বিশ্রামাগার থাকে, তারপর একটু রেস্টুরেন্ট থাকবে, টয়লেট থাকবে, সো দ্যাট তারা এই যে ফ্যাসিলিটিস গুলো এনজয় করতে পারছে। এটা অলরেডি যেহেতু কুলগাঁওটা আমরা উদ্বোধন করে ফেলবো, এটাও আমি কাজ ইনশাল্লাহ শুরু করব। আমরা যে জায়গাটা পাওয়ার পরে আমরা কাজটা স্টার্ট করে দেবো। আরেকটা বদ্দারহাটের দিকে বিশেষ করে ওইখানে একটা বাস টার্মিনাল খুবই দরকার, সেটা একটা বিজি এরিয়া। আপনার ধরেন যেটা কালুরঘাট এরিয়া, বদ্দারহাট, ওগুলো নিয়ে ওই সাইডে একটা আমরা জায়গা ট্রাই করছি। এখান এরিয়ার মধ্যে অনেক জায়গা আছে, খালি জায়গা আছে, সেখানেও উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, সো দ্যাট ওইখানেও যদি আমি পেয়ে যাই, সো ওই জায়গাতে আমরা কিছু হয়তো আরেকটা টার্মিনাল আমরা ওইদিকে একটা আছে অলরেডি, বদ্দারহাট একটা আছে, কিন্তু বদ্দারহাটের ওটা যেটা আছে সেটা আমার মনে হয় সেখানে ফ্যাসিলিটিস গুলো এনশিওর করা হয়নি ঠিক মতো, আর ওইখানে বেশ অন্ধকার থাকে। আমরা এটাও আস্তে আস্তে, এটা যেহেতু সিভিল কর্পোরেশন, যেটা বদ্দারহাটে বাস এটা আমাদের না। তো যাই হোক, আমরা এখন ট্রাই করব, সম্ভবত এটা সিডি এর আন্ডার আছে, তো সিডি এর সাথে কথা বলে আমরা এটাকে আমাদের আন্ডারে নিয়ে আনার জন্য চেষ্টা করব। আসলে মূল জায়গা হচ্ছে, ইয়েস ভাই এখানে আছেন, এগুলো একটু আপনি বলবেন সেন্ট্রালি। একটা শহরকে চালাতে হলে নগর সরকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিটি গভর্নমেন্ট না হলে হয় কি, সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো দে ক্যান্ট ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা। যদি একটি আমব্রেলার নিচে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা কাজ করতে পারে, সো দ্যাট একটা পরিকল্পিত উন্নয়ন সম্ভব। আমি আজকে একটা রোড করছি, রোড করার পর সেখানে ওয়াসা এসা জায়গার কাজ শুরু করে দিচ্ছে। কতক্ষণ আপনার সিডিএ বলছে আমরা এটা করব, কতক্ষণ গ্যাস ওয়ালারা এসে বলে যে আমরা এখানে গ্যাস দিয়ে নিয়ে যাবো, কতক্ষণ বিআরটি এসে বলে যে আমরা এটা করবো, কতক্ষণ আপনার ধরেন এই যে টিএনটিরা এসে বলে যে না আমরা এটা করবো, রোডস এন্ড হাইওয়েজ এসে আমাদের এটা করতে হবে। সো এই যে একটা ধরেন অপরিকল্পিত উন্নয়ন সারা বাংলাদেশে, এটা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। নেদারল্যান্ডে বলুন, আপনি যদি ব্রিটেনে বলেন, ইভেন জাপানে বলেন, তো যেখানে অ্যাডভান্স কান্ট্রিগুলোতে আছে। সো আমরা যদি নিজেদেরকে অ্যাডভান্স বলতে চাই, তাহলে আমাদেরকে এইগুলো করতে হবে। আমি আজকে তোফাইল আহমেদ শেখকে বলেছি, যিনি নগর আপনার ধরেন যে এলজিআরই যেটা সংস্কারের বিষয়ে যিনি কাজ করছেন, স্থায়ী সরকার বিশেষজ্ঞ, ওনাকে বলেছি এটা নগর সরকারটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি একটু এটা রেজ করেন। কারণ আমি অলরেডি এই যে আমার এই যে অর্ডারটা হওয়ার সময় বেশ কয়েকটা টক শোতে আমি ঢাকাতে বলেছি যে নগর সরকারের কথা, এবং সব জায়গায় আমি বলেছি বিভিন্ন মিনিস্ট্রিতে। সব মনে হয় যেহেতু আপনি নগর আপনার নিরাপদ সড়ক চাই, এটা নিয়ে আছেন, পরিকল্পিত উন্নয়নের কথা উঠিয়ে এই জিনিসটা যদি আপনারা এস্টাবলিশ করতে পারেন, এবং দিস ইজ দ্য হাই টাইম। একটা সময় এসেছে ছাত্র জনতাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে একটি নতুন গণতান্ত্রিক সরকার আমরা চাচ্ছি এবং পেয়েছি। সো দ্যাট এই ধরনের একটি ইস্যু নিয়ে আমার মনে হয় যদি এখন আমরা তালবাহানা করি, তাহলে পরে আমরা ওই যে আগের মতো যেটা একটা স্বৈরাচারী ফেসিবাদী কায়দায় আমাদের ওইটাই চালিত হবে। আমার মনে হয় নতুনত্ব আমাদের আনতে হবে এবং অ্যাডভান্স কিছু আমাদের আনতে হবে, যাতে করে আমরা আসলে যেটা চাচ্ছি সেটা যেতে পারি। সো আমার মনে হয় আমি সবকিছু কভার করতে পেরেছি। আর যদি যে কোনো ব্যাপারে আমি ইনফ্যাক্ট অত্যন্ত খোলা মনের মানুষ, আপনারা যে কোনো সাজেশন আমাকে দিতে পারবেন। আর আমি মনে করি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে, হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট। গার্মেন্টস ফ্যাক্টরিতে যেটা আপনি বলেছেন, এদেরকেও আমি মনে হয় তারা তো ওভারঅল তাদের সেফটি মেজারমেন্ট এগুলি করছে ইনসাইডে, বাট বাইরে তারা কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, কিভাবে তারা সেখানে তাদের এই যে ওয়াকিং অ্যাটিটিউড, এগুলো সম্বন্ধে তাদের ট্রেনিং দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং
বাইরেও যারা আজকে রোড সেফটি নিয়ে কাজ করছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, তারাও কিন্তু এই ধরনের কিছু ট্রেনিং তারা সেখানে গিয়ে দিতে পারে। আমি আরেকটা জিনিস যেটা চেষ্টা করছি, আমি দুটো জিনিস চেষ্টা করছি, যেহেতু আমাদের সিটি কর্পোরেশন অধীনে 100টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ রয়েছে, সেখানে স্কুল লেভেলে আমি একটা জিনিস স্কুল হেলথ আমি ট্রাই করছি। আরেকটা জিনিস বিশেষ করে আমাদের যে মেইন কনসেপ্ট, যেটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, এটা ইনফ্যাক্ট আমি চাচ্ছি যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকে এটা আস্তে আস্তে হোক, যাতে তাদের গণ সচেতনতা। ময়লা আমি ডাস্টবিনে ফেলবো, ময়লা রাস্তায় ফেলবো না, প্লাস্টিক আমি ব্যবহার করব না, আমি কোনো ধরনের পলিথিন ব্যবহার করব না, কোনো ধরনের কর্কশিট যেগুলো নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট, যেগুলো অ্যাবজর্ব হচ্ছে না, এই ধরনের কিছু আমি ব্যবহার করবো না অথবা ফেলবো না। অ্যাটলিস্ট ময়লা আমি রাস্তায় ফেলবো না, নালাতে ফেলবো না, নর্দমায় ফেলবো না। এই যে একটা ছোট বাচ্চাদের মধ্যে থেকে এটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে পরে এই জায়গায় আমরা কিন্তু আলটিমেটলি জলাবদ্ধতার কথা বলুন, সৌন্দর্যের কথা বলুন, গ্রিন সিটির কথা বলুন, সব কিন্তু আমরা সাকসেস হতে পারবো। আরেকটা জিনিস আমি চাচ্ছি, যেটা উনি বলেছেন, সে জায়গায় গিয়ে আমরা স্কুলের বাচ্চাদের আস্তে আস্তে ওই যে স্কুল লেভেলে আমরা ওইটাই ট্রেনিং করব, যাতে করে তারা বিভিন্নভাবে এইগুলো আস্তে আস্তে ট্রেন আপ করতে পারে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আলটিমেটলি আরেকটা ব্যাপার এসছে, আমার মনে হয় ফুটপাতের ব্যাপারটা এসছে। ফুটপাত অলরেডি আমরা বেশ কয়েকটি জায়গায় উঠিয়ে দিয়েছি। তো এইখানে কিন্তু একটা বিশাল একটা ব্যাপার আছে, যে এখানে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। সেটার জন্য আমাদের একটা হলিডে মার্কেটের আমরা চিন্তা করছি। এই ক্ষেত্রে আসলে একটু সময় লাগলেও আমাদের যে জৌরকার মার্কেটটা আছে, সেটা আসলে একদম আনপ্ল্যান্ড হইতে আছে। আমরা যদি সেটাকে বহুতল ভবন করতে পারি, তাহলে সেই জায়গায় আমরা হয়তো হকার্সদেরকে একটু সময় লাগলেও, হয়তো 2-3 বছর লাগলো, আলটিমেটলি একটা আমরা পার্মানেন্ট একটা তাদের জন্য একটা রিপ্লেসমেন্ট আমরা হয়তো তৈরি করতে পারবো। এই ধরনের কিছু চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করছি আর কি। তো আমার মনে হয় যেটা ট্রেনিং এর আওতায় আনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে গার্মেন্ট শ্রমিকদেরকে আমাদেরকে সেফটি মেজারমেন্ট এগুলো দেওয়া, সব মিলিয়ে আমরা চাচ্ছি যে স্কুল লেভেল থেকে এগুলিকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে আসা। কারণ এইটাই আমাদের মূল শিক্ষা। আসলে স্কুলেই যদি আমরা তাদেরকে শিখাতে পারি ওভারঅল সব দিকে, তাহলে বলে। কারণ আপনার যতই আপনি টাকা খরচ করেন না কেন, আজকে হয়তো এই যে সিটি কর্পোরেশনের আওতায় জলাবদ্ধতা প্রকল্প নেই, সেটা এখন সিডিএ কাজ করছে। সিডিএ 14,000 কোটি টাকা অলরেডি স্পেন্ড করেছে। বাট দ্য থিং ইজ, যতই টাকা খরচ করেন না কেন, আপনি যদি এটা হওয়ার পরেও ময়লা যদি আপনি রাস্তায় ফেলতে থাকেন, নালার মধ্যে ফেলতে থাকেন। আমি আজকে দুটো খাল দেখতে গেছি, মহেশখাল দেখলাম, যেটা মনে হচ্ছে পলিথিনের স্তর এমন ভাবে হয়েছে হাঁটা যাবে না। ওই খালগুলো আজকে নিজে আমরা ওখানে ছিলাম, খাল খনন কর্মসূচি, খাল পরিষ্কার করলাম আপনার প্রায় বন্দরের ওইখানে। তো ওই দিন একটা কৃষিকাল দেখলাম, ওটাই কি অবস্থা, বাঁকুড়িয়ার থেকে সব মনে হচ্ছে পলিথিনের একটা বিশাল অবস্থা। তো এইগুলো আসলে গণসচেতনতা ছাড়া, ইভেন এই যে অ্যাক্সিডেন্টাল এইসব মেজারমেন্ট সচেতনতা, কিভাবে মানুষ হাঁটছে, এখন মোবাইল এমন একটা চলে এসছে, মোবাইল কানে দিয়ে দিয়ে হাঁটছে। মানে সে যে একটা গাড়ির সাউন্ড, হর্ন শোনার মতো তার মানে কনসেন্ট্রেশনটা কোথায়? কনসেন্ট্রেশনটা মোবাইল আর হেডফোন দিয়ে এখন ইয়াং ছেলেরা, আর কোথাও থেকে হেডফোন একটা লাগিয়ে রাখে, কোনো সাউন্ডই শোনা যাচ্ছে। তো এইসব জিনিস আমার মনে হয় একটু গণসচেতনতা বৃদ্ধি, এবং তাদেরকে ওই জন্য, এবং একটা আইনও দরকার। যারা যে হোক না কেন, যারা এই যে হেডফোন চালিয়ে সারাক্ষণ রাস্তার মধ্যে হাঁটতে থাকে, তারপর ধরেন যারা এই যে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভিং করে, এবং ধরেন আপনার এগুলি করছেন। আর আরেকটা হচ্ছে গাড়ি ড্রাইভিং এর ক্ষেত্রে আজকে একটা জিনিস যেটা বলা দরকার, যে একটা গ্রুপ কিন্তু একটা একদম টিনেজের নিচেও, আপনি ধরেন আপনি বলেন 12 ইয়ার্স অর 13-14 তো হয়ে গেছে, 16 এখন কমন হয়ে গেছে। মানে এই যে বিলো 20 ইয়ার্স এর আপনি ধরেন 12 থেকে 13, 14, 15, 16 দেখবেন সব ধরনের গাড়ি তারা চালাচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় যদি আমরা ওই গ্রুপটাকে যদি এটা আইনের আওতায় এনে তাদেরকে চালনা থেকে আমরা পরিহার করতে পারি, তাহলে দেখবেন কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকাংশ। এরাই কিন্তু জোরে চালাচ্ছে গাড়ি, এরা অ্যাক্সিডেন্ট করছে, এরা কোনো কিছু তোয়াক্কা করছে না, নিয়ম মানছে না, তাদের কোনো জেব্রা ক্রসিং আছে কি না তারা দেখছে না, তারা ওই যে কাকে মেরে দিচ্ছে সেটাও চিন্তা করছে না। কাজে এই গ্রুপটাকে আমার মনে হয় যদি আপনারা এক জায়গায় আনতে পারেন যে না তোমরা চালাতে পারবে,
তোমরা হয়তো অন্য কাজ করো, পড়াশোনা করো, পড়াশোনা না করলে অন্য জব তারা করো, কিন্তু ড্রাইভিং এর ক্ষেত্রে আমার মনে হয় এজ লিমিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমার মনে, কারণ সবগুলো নট অনলি ব্যাটারি চালিত, প্রত্যেকটা জায়গায় আজকে একটা আপনার বিলো 20 ইয়ার্স এর ছেলেদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমি যখনই দেখি রাতে, আমি বিভিন্ন জায়গায় যাই, বেপরোয়া গাড়িতে আমি একটু তাকাই তাদের চেহারার দিকে, দেখি ছোট 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 বয়স সম্ভবত 16-17 হবে, 14-15 হবে। এই জায়গায় আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি এইসব করতে পারেন। আরেকটা হচ্ছে আইদার হি ইজ অ্যালকোহলিক অর নট। এই অ্যালকোহলটা কিন্তু আরেকটা ফ্যাক্টর। আরেকটা আমার ভাই বলেছে ওই যে প্রশ্নটা, ওয়ার্কিং আওয়ার্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি ট্রিপ মারার জন্য, টাকা বেশি পাওয়ার জন্য আমি এখন ঢাকা থেকে চিটং আসলাম, আবার চিটং থেকে আমি ঢাকা যাব। এই যে তার যে একটা ওয়ার্কিং লোড হচ্ছে, সেটা তার কারণে কি চোখে ঘুম চলে আসছে, সে এই অ্যাক্সিডেন্ট গুলো করছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় আসা উচিত বলে আমি, ওয়ার্কিং আওয়ার্সটা একদম ফিক্স আপ করা।